সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের 16তম ওয়েবিনারে অর্গানাইজড বাই সোশ্যাল রিসার্চ গ্রুপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমি কৃষ্ণ কুমার সাহা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং আজকের এই অনুষ্ঠান ওয়েবিনারের মডারেটর হিসেবে আছি। আপনারা সবাই জানেন আমরা আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জ্বালানি বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জনাব নসরুল হামিদ এমপি। স্যার অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। স্যারের কাছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। স্যার আমাদের বেশি সময় দিবেন না, সো আমরা স্যারকে আসলে আমাদের ওইভাবে পরিচয় করে দেওয়ার কিছু নাই। আমাদের এখানে যারা উপস্থিত আছেন সবাই স্যারকে চিনেন, সবাই স্যারকে জানেন তার কাজের মাধ্যমে এবং তার আমি এই বিষয়ে কথা না বাড়িয়ে আমি স্যারকে আমাদের যে অনুষ্ঠান বা আমাদের যে বিষয় সেই বিষয়টি নিয়ে একটু বলতে চাই, কারণ স্যারের কাছে আমাদের যে ওয়েবিনার বা আমাদের যে সোশ্যাল রিসার্চ গ্রুপ সেই গ্রুপটিকে একটু পরিচয় করিয়ে দেওয়ার আছে বলে আমি মনে করছি। সো আমাদের যে সোশ্যাল রিসার্চ গ্রুপ এটা আমাদের লোক প্রশাসন বিভাগের অন্তর্গত এবং সেখানে আমাদের বিভিন্ন শিক্ষার্থী, শিক্ষক, ভলেন্টিয়ার এবং মেম্বার হিসেবে কাজ করছেন। আমরা বেসিক্যালি বিভিন্ন গবেষণা, বিভিন্ন সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকি। এছাড়াও আমাদের বিভিন্ন বিষয়ে পাবলিকেশন আমরা করছি এবং রিসেন্টলি যেহেতু করোনার কারণে আমাদের শিক্ষার্থীরা ঘরে বসে আছেন, তো এই সময় আমরা চাচ্ছিলাম যে আমাদের শিক্ষার্থীরা যাতে একাডেমিক্যালি চুপচাপ ঘরে বসে না থাকে, তারা যাতে চিন্তার কোনো খোরাক পায়, সেই ধারণা থেকে আমরা শুরু করেছিলাম এই ওয়েবিনার। একটি একটি করে আজকে আমরা 16তম ওয়েবিনারে চলে এসেছি। আর বেশি কথা বাড়াতে চাই না, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয় ফিউচার অফ এনার্জি সেক্টর ইন বাংলাদেশ। কারণ এই করোনা পরিস্থিতির মধ্যে সকল ক্ষেত্রে বিভিন্ন রকম অনিশ্চয়তা বিরাজ করছে এবং এই আজকের এই জ্বালানি বিষয়ে, জ্বালানি ফিউচার অফ এনার্জি সেক্টর বা জ্বালানির ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জ্বালানি খনিজ সম্পদ, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। আমাদের মনে হয়েছে তার থেকে ভালো আর এই বিষয়ে কেউ বলতে পারবেন না, এই জন্য আমরা স্যারকে আমাদের মাঝে আমন্ত্রণ জানিয়েছি। তো আমাদের যে অনুষ্ঠানটি চলবে সেটি হচ্ছে যে প্রথমে বক্তা এই যে বিষয়টি সেই বিষয়ে 15 থেকে 20 মিনিট কথা বলবেন, তারপরে আমরা আমাদের ফ্লোর ওপেন করব। এখানে আমাদের উপস্থিত যারা আছেন তারা বিভিন্ন বিষয় স্যারের আলোচনা বা এর পরবর্তীতে আলোচনার সাথে রিলেট করে কোনো প্রশ্ন মতামত থাকলে সেটি স্যারের কাছে উপস্থাপন করবেন। আমরা যখন ফ্লোরে যাব দুটি করে প্রশ্ন বা মতামত নিব, তারপর স্যার সেই মতামত বা প্রশ্ন যদি অ্যাড্রেস করতে চান করবেন, দেন আমরা আবার আলোচনা প্রশ্নের জন্য ফেরত যাব। তো এভাবে আমাদের অনুষ্ঠানটি চলবে। আমরা আশা করছি স্যারকে কিছু সময় পাবো এবং আমরা এখন সরাসরি স্যারের কাছে চলে যাব। স্যার এই বিষয়টি নিয়ে কথা বলবেন। স্যার আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, আপনি বিষয়টি নিয়ে যদি একটু কথা বলতেন স্যার। জি, এটা আমি শুরু করি এভাবে যে পাওয়ার সেক্টরে কি অবস্থা, কিভাবে আমরা চিন্তা করলাম পাওয়ারে আমরা কি করব ভবিষ্যতে। আমরা ভবিষ্যৎ বলতে আমরা কত দূর পর্যন্ত আমরা আমাদের প্ল্যান, আমরা প্রথম প্ল্যান করেছি 21 সাল পর্যন্ত, তারপর আমরা প্ল্যান করেছি 31 সাল পর্যন্ত, এর পরবর্তীকালে আমরা প্ল্যান করেছি 41 সাল পর্যন্ত, অর্থাৎ 2041 সাল পর্যন্ত এখন আমাদের প্ল্যান বাস্তবায়ন হতে যাচ্ছে। এই যে আমরা একটা ফিউচার প্ল্যান করলাম যে বাংলাদেশে বিদ্যুতের অবস্থা কি হবে, কোত্থেকে আমরা বিদ্যুৎ উৎপন্ন করব, এটার জন্য আমরা একটা মাস্টার প্ল্যান প্রথম প্রণয়ন করে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে, 2010 সালে আমরা পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান নামে আমরা একটা মাস্টার প্ল্যান তৈরি করেছি। কারো যদি এটা ডিটেল দেখতে ইচ্ছা করে তাহলে আমাদের পাওয়ার এনার্জি মিনিস্ট্রি ওয়েবসাইটে গেলে পরে সেখানে পাওয়ার সেল নামে একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে পুরো মাস্টার প্ল্যানটা ইন ডিটেল ডাউনলোড করে নিতে পারে। এই মাস্টার প্ল্যানে কি আছে আমাদের? এই মাস্টার প্ল্যানে আমাদের আছে যে কি হবে, কি ধরনের পাওয়ার নিলে আমরা সবচেয়ে বেশি এফোর্ডেবল পাওয়ার, মানে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপন্ন। আমাদের মতো কান্ট্রিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার আনইন্টারাপ্টেড পাওয়ার এবং সাশ্রয়ী মূল্য পাওয়ার। কত দ্রুত আমরা সেই জায়গায় যেতে পারি। এফোর্ডেবল পাওয়ার বলতে আমরা কি বুঝি? কারণ এই পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশে বানাতে যা খরচ বিদেশেও বানাতে একই খরচ, ক্যাপিটাল কস্ট সেম, ঠিক না?
কারণ বিদেশ থেকে আমরা যন্ত্রপাতি এনে বাংলাদেশে বানাচ্ছি, সেই দেশেও কিন্তু পাওয়ার প্ল্যান্ট বানাতেও তাদের একই যন্ত্রপাতি লাগবে, টারবাইন বা জেনারেটর হোয়াটএভার। সো বিষয়টা হলো আমাদের জন্য এফোর্ডেবল কি হবে, কি থেকে আমাদের বানালে পরে আমাদের ভবিষ্যতের জন্য এফোর্ডেবল হবে। এই পাওয়ার প্ল্যান্টে সব বলা আছে। কিভাবে তৈরি হলো পাওয়ার প্ল্যান্টটা? জাপানের সরকারের যে জাইকা আছে, জাপান যে সাহায্যকারী সংস্থা জাপান সরকারের, তারা আমাদের এই বাংলাদেশের উপর রিসার্চ করেছে যে আমাদের ভবিষ্যতের রিকোয়ারমেন্ট পাওয়ার সেক্টরে কিরকম হতে পারে, কি পরিমাণ পাওয়ার এই বাংলাদেশের মানুষ 21 সালে ব্যবহার করবে, কি পরিমাণের বিদ্যুৎ 31 সালে ব্যবহার করতে পারে, কি ধরনের বিদ্যুৎ 41 সালে ব্যবহার করতে পারে। সো আমাদের গ্রোথ প্যাটার্ন, অর্থাৎ আমাদের যে গ্রোথ হচ্ছে এই গ্রোথের প্যাটার্ন তারা অ্যানালাইসিস করেছে, পারিপার্শ্বিক দেশগুলোর সাথে তারা সামঞ্জস্যতা এনেছে, আমাদের ইনকাম লেভেল কিরকম হতে পারে গ্রোথের সেক্টরে, ইন্ডাস্ট্রি সেক্টরে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে, এগ্রিকালচারে, সব তারা অ্যানালাইসিস করে রিসার্চ করে প্রায় 2-2.5 বছর আমাদের এনভায়রনমেন্টের রিসার্চ করে তারা বলেছে যে এই সেক্টর থেকে আপনারা যদি ফুয়েল নেন, সেই ফুয়েল দিয়ে বিদ্যুৎ বানান, দ্যাট উইল বি দ্য ম্যাক্সিমাম এফোর্ডেবল হবে। সো আমাদের 3টা মাধ্যম ছিল। আমাদের একটা শর্ট টার্ম প্ল্যান ছিল, একটা মিড টার্ম প্ল্যান ছিল, আর একটা লং টার্ম প্ল্যান ছিল। 2009 সালে আপনার খেয়াল আছে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেন, তখন কিন্তু 6 ঘন্টা 7 ঘন্টাও বিদ্যুৎ থাকতো না। বিএনপি সরকারের সময় থেকে আরম্ভ করে আওয়ামী লীগ সরকারের প্রথম দিকে মাত্র 3400 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, তাও নিরবিচ্ছিন্ন ছিল, আনইন্টারাপ্টেড ছিল। এই আসতো এই যেত, এই আসতো এই যেত। সবার বাড়িতে জেনারেটর ছিল, বড় বড় প্রতিষ্ঠানগুলিতে জেনারেটর ছিল, ফ্যাক্টরিগুলিতে জেনারেটর ছিল। সো আমাদের দরকার ছিল খুব তাড়াতাড়ি কিছু বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট এনে চালু করতে হবে। সো সবচেয়ে বেশি তাড়াতাড়ি বিদ্যুৎ প্ল্যান্ট করা যায় কি প্ল্যান্ট? তো সেখানে অ্যানালাইসিস করে বলা হয়েছে যে ইঞ্জিন টাইপ পাওয়ার প্ল্যান্ট যদি আমরা দ্রুত নিয়ে আসি, এবং সেটা যদি তেলের পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে দ্রুততার সাথে শুরু করা যায়। ইটস লাইক জেনারেটর, তেল দেয় না ডিজেল দিয়ে। তো আমরা যদি বড় আকারের জেনারেটর আইনা বসাই দেই তাহলে আমরা খুব দ্রুত ইলেকট্রিসিটি পাবো, বাট দ্যাট উইল বি এক্সপেন্সিভ। বাট এটা খুব দ্রুত আকারে ইলেকট্রিসিটি হবে, ইমিডিয়েট একটা ট্রাস্ট দাও। তো সেইভাবে প্ল্যান করে আমরা শর্ট টার্মের জন্য ইমিডিয়েটলি আমরা কিছু তেলের পাওয়ার প্ল্যান্ট আনলাম। সেটা অনেকে বলে রেন্টাল পাওয়ার প্ল্যান্ট। এখন রেন্টাল পাওয়ার প্ল্যান্টটা কি? রেন্টাল পাওয়ার প্ল্যান্ট হলো আপনি একটা বাড়ি ভাড়া নিলেন, যে এই ঘরটা আমি ভাড়া নিলাম, ইমিডিয়েটলি আমি ঘর ভাড়া করে আমি আমার ফার্নিচার টার্নিচার নিয়ে ঢুকে গেলাম। এখন যদি আমি নিজে নাও থাকি বাড়িতে, তাহলে তো আমাকে ভাড়া দিতে হবে, ঠিক না? আর থাকলে তো আমি থাকলাম। সো সে কারণে আমরা রেন্ট করলাম পাওয়ার প্ল্যান্ট। আমরা বললাম যে ভাই আমাদের কাছে এখন টাকা নাই পাওয়ার প্ল্যান্ট কেনার মতো, এবং পাওয়ার প্ল্যান্ট কেনার জন্য যে তেল, এই টাকাটা কিনতে গেলেও তেলেরও আমার অনেক টাকা দরকার। কারণ আমাদের তখন পাওয়ারের ডিমান্ড ছিল প্রায় 7 থেকে 8,000 মেগাওয়াট, আমরা উৎপন্ন করি মাত্র 3,000 মেগাওয়াট। তো সেই কারণে আমরা যারা প্রাইভেট ইনভেস্টার, আমরা নতুন একটা আইন করলাম যে প্রাইভেট ইনভেস্টার কিন্তু শেখ হাসিনা সরকার 96-7 গিয়ে প্রথম আইন করে যে প্রাইভেট সেক্টর ইনভেস্ট। আমরা এখানে আরেকটা আইন করলাম, বিশেষ আইন। বিশেষ আইনটা কি? আমরা পার্লামেন্টে এটা একটা আইন করে ইন্ডিমিনিটি দিলাম যে খুব দ্রুততার সাথে পাওয়ার প্ল্যান্ট আনলে যদি টেন্ডার করি তার 1.5 থেকে 2 বছর লাগে একটা টেন্ডার প্রসেস করতে। বাট আমার তো ভাই সামনের সপ্তাহে জেনারেটর কিনে এখানে ফিট করতে হবে, আমার পাওয়ার দরকার। সো আমরা একটা বিশেষ আইন করলাম যে আনসলিসিটেড ভাবে আপনি অফার দিবেন, আমি নেগোসিয়েশন করব, কালকে দিয়ে দিব। সো এইভাবে আমরা কিছু পাওয়ার প্ল্যান্ট দ্রুততার সাথে বিশেষ আইন করে পার্লামেন্টে পাস করানোর পরে আমরা নিয়ে আসলাম, যেটাকে আমরা বলি লিকুইড ফুয়েল রেন্টাল পাওয়ার। সেটা আসাতে কি হয়েছে, রীতিমতো 1000 মেগাওয়াট আমরা খুব দ্রুততার সাথে নিয়ে আসতে পারছি। বাট দিস আর এক্সপেন্সিভ পাওয়ার, কারণ আমরা ওই যে ফুয়েল দিয়ে তারা চালাচ্ছি, ডিজেল দিয়ে চালাতে হচ্ছে, HFO দিয়ে চালাতে হচ্ছে, হেভি ফুয়েল দিয়ে চালাতে হচ্ছে। বিদ্যুৎ আমাদেরকে অ্যাড করে রাখতে হবে যে পাওয়ার যদি না থাকে আর পাওয়ার যদি থাকে, কোনটা কস্টলি? মনে করেন আপনার পাওয়ার নাই, সেটা কি কস্টলি নাকি পাওয়ার থাকাটা বেশি কস্টলি? আমি কি অন্ধকারে থাকবো নাকি আলোর মধ্যে থাকবো? আলোর মধ্যে অপরচুনিটি তৈরি হয়, অন্ধকারে অপরচুনিটি তৈরি হয় না। সো আমাদের বিশেষ ব্যবস্থা ছিল যে কত দ্রুত আমরা আলোর দিকে যাব,
সেটাই দেখা যাচ্ছে যে যখনই আমরা এইভাবে দ্রুত সাথে গেলাম, পাওয়ার পাওয়া শুরু করলো, তখন মানুষের ভিতরে আশা সঞ্চয় হলো। মানুষ মোর অফ ইন্ডাস্ট্রিতে কমফোর্ট ফিল করলো, ইন্ডাস্ট্রিগুলি করার জন্য উদ্গ্রীব হলো। আপনার 10, 11, 12 এই 3 বছরে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট আসলো প্রাইভেট সেক্টর, পাওয়ার সেক্টরেও আসলো। আমরা একটা পিপিপি সাইন করলাম, পাওয়ার সেক্টর আইপিপি, মানে আমরা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারের জন্য একটা নতুন পিপিএ সাইন করলাম। এই পিপিএটা কি? এটা একটা চুক্তিপত্র, এটা একটা ওয়ার্ল্ড ক্লাস চুক্তিপত্র, যে তারা কিভাবে পাওয়ার বানাবে, কিসের থেকে বানাবে, এবং সেই পাওয়ারটা আমাদেরকে কিভাবে দিবে, এবং আমরা যদি পাওয়ার না নেই তাহলে আমরা তাদেরকে কি দিব। এখন সে একটা বাড়ি বানালো আপনার কথা অনুসারে, মনে করেন সেই বাড়িতে বললেন আপনি ভাড়া দিবেন। এখন আপনি বাড়িতে থাকলেন না, এখন কি আপনি বাড়ি বন্ধ করে দিতে পারেন? কারণ সে তো আপনার কথা দিয়ে বাড়িটা বানাইছে না, সুতরাং আপনার ভাড়াও দিতে হবে। সুতরাং এটা একটা ওয়ার্ল্ড ক্লাস, এটা চুক্তি আছে, এইভাবেই আপনাকে নিতে হবে। তো আমরা শর্ট টার্মে কিছু পাওয়ার প্ল্যান নিলাম 5 বছর এবং 10 বছরের জন্য, খুব শর্ট টার্মের জন্য আমরা কিছু পাওয়ার প্ল্যান নিয়ে বসাই দিই। তো সেটা চললো হলো এই 10, 11, 12, 13 মিড টার্ম। এরপরে প্ল্যান করলাম আমরা যে এই মিড টার্ম প্ল্যান গুলোতে থাকবে একটু বড়, 50 মেগাওয়াট না 100 মেগাওয়াট না, বাট ওগুলি 200 মেগাওয়াট, 350 মেগাওয়াট। এই পাওয়ার প্ল্যান্ট গুলো হবে মোর অফ গ্যাস থেকে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের যে গ্যাসের ম্যানেজমেন্ট, গ্যাস যে ম্যানেজমেন্ট করা হয়েছে, এই গ্যাস থেকে যা উৎপন্ন হয় সেটা আমরা কখনো উত্তম ভাবে ব্যবহার করার জন্য আমরা কোনো মাস্টার প্ল্যান করি। যখন গ্যাস আসবে, আমার মনে হয় কেউ বোধহয় কথা বলছেন, মিউট করে নেন। আপনার যখন গ্যাস আমাদের উঠছিল, যখন আমরা গ্যাস আরম্ভ করলাম উঠানোর এই 20-40 বছর আগে, তখন আমরা কেউ চিন্তাও করি না এই গ্যাসকে ইন্ডাস্ট্রিতে দেওয়া যায়। আমরা চিন্তা করলাম পাইপলাইনে ব্যবহার করে আমরা গ্যাস ব্যবহার করব বাড়ি বাড়ি দিয়ে। সেই থেকে কিন্তু বাড়ি বাড়ি দেওয়ার জন্য অস্থির হয়ে গেল। তখনকার বিগত সময় সরকাররা কখনো ভিজুয়ালাইজ করে নাই যে এই দেশ কখনো ম্যানুফ্যাকচার কান্ট্রি হবে, গ্যাস দিয়ে পাওয়ার প্ল্যান্ট চলবে, গ্যাস দিয়ে ইন্ডাস্ট্রি চলবে। এইভাবে মানুষ তখনও ফিউচারের দিকে চিন্তা করে প্ল্যানিং করে নাই, যার জন্য গ্যাসে একটা মিসম্যানেজমেন্ট তৈরি হয়ে গেছে। সবার বাড়ি বাড়ি কানেকশন দিয়েছে, যার যেমন ইচ্ছা ইন্ডাস্ট্রি দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা দেখলাম যদি এইভাবে আমি যদি গ্যাস ব্যবহার করি, তাহলে এই গ্যাস আমাদের যা আছে সম্পদ 9 থেকে 10 বছর চলবে। সো এটাকেও একটা গুড ম্যানেজমেন্ট দরকার। সো আমরা চিন্তা করলাম যে গ্যাসকে সবচেয়ে উত্তম ব্যবহার করা যায় সেটা হলো পাওয়ার প্ল্যান্ট। আমি যে পাওয়ার বানাই গ্যাস দিয়ে, তার এফিসিয়েন্সি প্রায় 60%, আর আমি যে তেল দিয়ে পাওয়ার বানাই তার এফিসিয়েন্সি প্রায় 30%। তো আমি কেন গ্যাস ব্যবহার করবো না? সো আমি গ্যাসেরও কিছু মিড টার্ম বড় পাওয়ার প্ল্যান্ট আমরা বসাই দিলাম। এই যে টাকা আসবে কোথায়, এই টাকা যখন আমরা শুরু হলো দেশে পাওয়ার দেওয়া, তখন ওয়ার্ল্ড ব্যাংক, এডিপি বিভিন্নভাবে দেখলো আর এই দেশ তো আগে বাড়তেছে, আর এই দেশের তো একটা পরিকল্পনা আছে। তারা আমরা ইতিমধ্যে 2010 সালে মাস্টার প্ল্যান তৈরি করে ফেলছি, এবং মাস্টার প্ল্যানটা আমরা বলছি যে আগামী ফিউচারে 41 সালের মধ্যে আমরা যে বিদ্যুৎ বানাবো তার 50% বিদ্যুৎ উৎপন্ন হবে গ্যাসের থেকে, তার 15% বিদ্যুৎ উৎপন্ন হবে সোলারের থেকে বা রিনিউয়েবল এনার্জি থেকে, এবং তার প্রায় ইনভেস্টমেন্ট পার্সেন্টেজ আমরা প্রায় 30%, আমরা 25 থেকে 30% আমরা করব কোলের থেকে। অর্থাৎ কোলের থেকে আমাদের গ্যাসের পরিমাণ 41 সালে গিয়ে বেশি হবে। আমরা রিজিওনাল পাওয়ার, রিজন থেকে আশেপাশের দেশ থেকে আমরা পাওয়ার নিব প্রায় 10%-এর মতো, এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার থেকে আমরা 11%-এর মতো পাওয়ার নিব। কেন নিব এটারই ব্যাখ্যা দেওয়া আছে। অনেকে বলতে পারেন ভাই কেন এতগুলা ধরনের ফুয়েল আপনি ব্যবহার করেন, কেন ভাই কোল নিবেন, কেন ভাই তেল নিবেন, কেন ভাই আপনি রিনিউয়েবল এনার্জি নিবেন, কেন নিউক্লিয়ার নিবেন? আপনি তো সব মিক্স করে ফেলেন। আমাদের মতো দেশে যেখানে আমাদের সম্পদ, প্রাকৃতিক সম্পদ, ফসিল ফুয়েল বা প্রাকৃতিক সম্পদ খুবই কম, লিমিটেড, সেখানে আমাদের কিন্তু মিক্স ফুয়েলে যাওয়া হলো উত্তম। এটাই হলো জাপানি এবং আমাদের সাথে রিসার্চরা বলছে। কারণ হলো আপনি যদি সবকিছু একটা বাস্কেটের মধ্যে রেখে দেন, এটা বিরাট রিস্কি ব্যাপার। আমি যদি তেল থেকে বেশি নিতাম তাহলে তেলের দাম মার্কেটে বেড়ে গেলে আমাদের বিদ্যুতের দাম বেড়ে যেত। সেজন্য আমরা মিক্স ফুয়েল করছি।
আমরা দেখছি যে ওয়ার্ল্ডের সবচেয়ে কম দামে বিদ্যুৎ উৎপন্ন করে হলো হাইড্রো পাওয়ার, মানে যেটা আমরা পানির থেকে বিদ্যুৎ উৎপন্ন করি। আমাদের পানির বিদ্যুতের পরিমাণ খুবই কম, মাত্র 280 মেগাওয়াট। আমাদের কাপ্তাইতে যেটা আমাদের সেই সময় করা হয়েছে স্বাধীনোত্তর উত্তরকালে, কারণ আমাদের হাইট নাই, আমাদের বড় হাইট নাই, প্রচুর পরিমাণ পানি যেখানে আমরা আটকে রেখে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো প্রেসার ক্রিয়েট করে, সেটা আমাদের সম্ভব না। তো আমাদের বিদ্যুৎ চাহিদা কত হবে 41 সালে? তখন এই মাস্টার প্ল্যানে বলা হয়েছে আমাদের বিদ্যুতের চাহিদা হবে প্রায় 60 থেকে 70 হাজার মেগাওয়াট। আপনি চিন্তা করেন 41 সালে আমাদের বিদ্যুতের চাহিদা হবে 60 থেকে 70 হাজার মেগাওয়াট। তার মানে বলা হচ্ছে যে 41 সালে বাংলাদেশ উন্নত বিশ্বের একটা দেশ হবে। উন্নত বিশ্বের চেহারা কিরকম? যেমন সিঙ্গাপুর একটা উন্নত বিশ্ব, জার্মানি একটা উন্নত, সুইডেন একটা উন্নত বিশ্ব দেশ। অসুবিধা নাই, মাঝে মাঝে চা খাচ্ছি, ঠিক আছে তো? টোটালি ফাইন স্যার, টোটালি ফাইন। এখন এই উন্নত বিশ্বের দেশ যখন হবে, আমরা ফিউচারে আমরা বলছি যে 41 সালের মধ্যে আমরা উন্নত বিশ্বের দিকে প্রবেশ করব। তো উন্নত বিশ্বে প্রবেশ করলে আমাদের চাহিদা হয়ে যাবে বিদ্যুতের চাহিদা প্রায় 60 থেকে 70 হাজার। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই, তাদের বিদ্যুতের ব্যবহারটা কি? যদি আমি সিঙ্গাপুরের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে প্রায় 11,000 মেগাওয়াট পার পার্সন পার অ্যানাম ব্যবহার করে। আর আমরা এখন কি ব্যবহার করছি? কতটা বিদ্যুৎ এভারেজ? মাত্র 500 কিলোওয়াট পার অ্যানাম পার পার্সন। তার মানে আপনাদের কত দূর যেতে হবে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে? আমাকে অনেকে বলতে পারে যে ভাই অতিরিক্ত বিদ্যুৎ হয়ে গেছে। না, আমাদের ব্যবহারের প্যাটার্ন কিন্তু এখন অনেক কম। আমি যদি মধ্যম আয়ের দেশের বিদ্যুতের প্যাটার্ন ধরি তাহলে 1500 কিলোওয়াট। তার মানে আমরা মাত্র পড়ে আছি 500 কিলোওয়াট এভারেজ, কিন্তু অর্থাৎ গ্রাম এবং শহর মিলিয়ে। তো আমাদেরকে এভারেজটা বাড়াতে হবে, আমাদের মানে কমার্শিয়াল পাওয়ার বাড়াতে হবে, ইন্ডাস্ট্রি পাওয়ার বাড়াতে হবে। যত বিদ্যুতের ব্যবহার বাড়বে যে দেশে, সেই দেশের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তত বেশি। স্বাস্থ্য খাত উন্নত, এডুকেশন খাত উন্নত, অটোমেটিকলি দেখতে বোঝা যাবে। জার্মান ব্যবহার করে, সুইডেন ব্যবহার করে, নরওয়ে ব্যবহার করে, ডেনমার্ক ব্যবহার করে, সিঙ্গাপুর ব্যবহার করে, তাদের হেলথ সিস্টেম বেটার, এডুকেশন সিস্টেম বেটার। সব এই কারণেই কিন্তু ব্যবহারের দিক দিয়ে বোঝা যাচ্ছে যে তারা উন্নতর দিকে গেছে। এখন বিষয় হলো মাস্টার প্ল্যানে আর কি আছে? মাস্টার প্ল্যানে বলা আছে যে ফিউল, মানে আমরা যে তেলের পাওয়ার প্ল্যান আমাদের কত পার্সেন্ট থাকবে? আমাদের তেলের পাওয়ার প্ল্যান ম্যাক্সিমাম থাকবে 10 to 15%-এর বেশি না, 10%-এর বেশি না। 41 সালের দিকে আমরা সেই জায়গায় নামাই নিয়ে আসবো। আমরা নিউক্লিয়ার কেন বানাবো? কারণ নিউক্লিয়ার সবচেয়ে কম দাম, লং টার্ম। নিউক্লিয়ার সবচেয়ে গ্রিন এনার্জি বলা যেতে পারে, কারণ এটার বায়ু দূষণ খুব কম। সো ভবিষ্যতের দেশ পৃথিবী কিরকম দিকে যাবে? ভবিষ্যতের পৃথিবী বলা হচ্ছে যে খুব সম্ভবত রিনিউয়েবলের দিকে যাবে, রিনিউয়েবল এনার্জি। আমাদের অবস্থা কি রিনিউয়েবল? আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে 10% আমাদের টোটাল জেনারেশনের ক্যাপাসিটি রাখছি, তার থেকে আমরা বলছি আমরা 10% বর্তমানে রিনিউয়েবল এনার্জি। তো 10%-এর মধ্যে কিছু হাইড্রো পাওয়ার হলো, তারপরে আমাদের রিনিউয়েবল এনার্জির মধ্যে কি অ্যাড হয়েছে? সোলার অ্যাড হয়েছে। সারা বাংলাদেশে প্রায় 58 লক্ষ বাড়িতে আমরা সোলার সিস্টেম করেছি, এই ছোট ছোট সোলার প্যানেল। কেন করেছি? কারণ আমরা দেখলাম যে সকল বাড়িতে আমরা সোলার করেছি সেখানে বিদ্যুৎ নেওয়া খুব কষ্টকর হয়ে, কারণ একটা লাইন নির্মাণ করতে এবং সাবস্টেশন বানাতে যে পরিমাণ কস্ট আসে, আর সেই বাড়ির যে গ্রাহক, সেখানে যে গ্রাহকরা থাকবে তারা সারা জীবন চেষ্টা করেও সেই দাম তারা শোধ করতে পারে। সুতরাং সেখানে যদি আমরা সোলার দিয়ে দিই, কিন্তু সোলারের যে প্যানেল সেটাও তাদের কাছে অ্যাফোর্ডেবল না। তখন আমরা সরকার কি করলেন? শেখ হাসিনা সরকার 50% সোলারের দাম উনি নিজে ইনভেস্ট করলেন, মানে আওয়ামী লীগ সরকার নিজে পয়সাটা দিলেন। আর 50% দিল ইটকপ, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যে ডিপার্টমেন্ট আছে, তারা তাদেরকে লোন দিল, 5 থেকে 10 বছরের লোন দিল যে তুমি ভাই কিস্তিতে দিবা, তোমার বাসায় একটা সোলার প্যানেল লাগাবা। গ্রামে দেখবেন অনেক বাসায় এরকম সোলার প্যানেল আছে গ্রামে। এই সোলার প্যানেল লাগানোর পরে তুমি একটা চার্জ ব্যবহার করতে পারে, তারা একটা ফ্যান ব্যবহার করতে পারে, অথবা টিভি চালাতে পারে। এর বেশি যদি যেতে যায় সোলার, তাহলে তার জন্য বড় সোলার প্যানেল হবে, তার জন্য কস্টলি হয়ে যাবে। কারণ সোলার প্যানেল থেকে এখনো বিদ্যুৎ উৎপন্ন কস্ট প্রায় 30 টাকা, 25 থেকে 30 টাকা। সো এটা কিন্তু এফোর্ডেবল না। অনেকে বলে আমাদের বাংলাদেশে কেন সোলার লাগান না?
আমার কাছে যারা ডিসকাশন করতে বসছেন একবার চিন্তা করেন তো কারো বাসায় সোলার আছে কিনা। কেউ কিন্তু সোলার লাগান নাই। সব বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলে আমরা তো সোলার দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। সোলারটা হলো ভেরিয়েবল ইলেকট্রিসিটি, অর্থাৎ এই বিদ্যুৎ আছে এই বিদ্যুৎ নাই। কিভাবে? সোলারে যখন রোদের তাপ আছে তখন আমি বিদ্যুৎ পাবো, আর রোদের তাপ যখন থাকবে না তখন কিন্তু বিদ্যুৎ পাবো না। তা আপনি ধরে রাখেন যে এই বৃষ্টির সময় আপনি কি করবেন? সোলার লাগালেন, বৃষ্টির সময় অন্ধকারে থাকবেন। আর আমি যদি ব্যাটারি রাখি, আমি সেভ করে রাখি, দ্যাট উইল বি আরো এক্সপেন্সিভ। তাহলে এই এক্সপেন্সেস কি আমাদের জন্য এফোর্ডেবল কিনা? আমি বলবো এখনো না। কাদের জন্য এফোর্ডেবল? জার্মানির জন্য এফোর্ডেবল, কারণ তাদের মাথা পিছু আয় হলো $54,000, আমাদের মাথা পিছু আয় হলো $2,000। আমাকে অনেক বিশেষজ্ঞ উদাহরণ দেয়, দেখেন না যে সুইডেনে এত পরিমাণ সোলার লাগাই ফেলছে, ইন্ডিয়াতে এত পরিমাণ সোলার লাগাইছে, আমরা কেন করি না? ইন্ডিয়ার যে সোলারের রেডিয়েশন অনেক বেশি আমাদের। ইন্ডিয়া যে ওপেন প্লেস আছে, জায়গা আছে সোলার করার জন্য, আমাদের তা নাই। আমাদের দেশের 60% জায়গায় ওয়েটল্যান্ড, মানে পানি আছে। আমাদের দেশে উন্মুক্ত জায়গা খালি নাই, যেটা নন এগ্রিকালচার। বাড়ির উঠানের মধ্যে গাছ লাগলে গাছ হয়ে যায়। সুতরাং আমাদের এই খালি জায়গা পাওয়া এবং সোলার উৎপন্ন করা, কারণ 100 মেগাওয়াট বিদ্যুৎ সোলার দিয়ে বানাতে গেলে আমার 350 একর নন এগ্রিকালচার ল্যান্ড, আর 100 মেগাওয়াট বিদ্যুৎ যদি আমি তেলে বানাই পাওয়ার প্ল্যান্ট, তাহলে 6 একর জায়গা। তার মানে এই যে 350 একর জায়গা কিনতে গিয়ে যে দাম, যে ভ্যালু, এবং সোলার থেকে যে বিদ্যুৎ আমি পাবো ভেরিয়েবল, এই আছে এই নাই বিদ্যুৎ, ইট বিকাম ভেরি এক্সপেন্সিভ। এই জন্য অনেকে বলি যে যেহেতু এটার মধ্যে স্টাডি করে ঢুকে না, অনেকে এক্সাম্পল দেয় বিভিন্ন বিদেশের সাথে। বিদেশ আর বাংলাদেশ এক না। আমাদের এখানে জিওগ্রাফিক্যাল প্যাটার্ন অন্যরকম, আমাদের এখানে আমাদের বলা যায় যে আমাদের দেশের ইনকাম লেভেল অন্যরকম। সো আমাদের এখন যেটা দরকার, আমাদের খুব দ্রুত বিদ্যুতায়ন করতে হবে। কত দ্রুত আমি 100% বিদ্যুতায়ন প্রত্যেকটা বাড়িতে মোটামুটি ইলেকট্রিসিটি যেন পৌঁছাতে পারি। আর যেসব জায়গায় আমি পৌঁছাতে পারবো না, যেমন পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাতে, যেমন আমি চর এলাকাতে, আমাদের দক্ষিণ দিকে যে চর আছে, নদীর পাড়ের চর, সেখানে আমি বিদ্যুতের লাইন পৌঁছাতে পারবো না। সেখানেও আমি বিদ্যুৎ কিভাবে পৌঁছাবো? ওই যে বললাম, ওইখানে আমি সোলার দিতে পারি। আর পার্বত্য চট্টগ্রাম উপায় নেই, আমার সোলার দিতে হবে। কিন্তু বাকি এলাকাতে আমাকে বিদ্যুৎ পৌঁছাতে হবে। এই বিদ্যুৎ পৌঁছানোর জন্য কি হইতে পারে? আমরা যদি বলি না করলাম না ভাই, বিদ্যুৎ মাত্র 43% ছিল বিদ্যুৎ এই দেশের মধ্যে 2009 সালে, এখন তো 97% হয়ে গেছে। দেখেন ইকোনমিতে আজকে যে চেঞ্জটা দেখতে পাচ্ছেন, এই ইকোনমিতে চেঞ্জটা আসতে কিন্তু বিদ্যুতের কারণে। কারণ একটা গ্রামে যেখানে বিদ্যুৎ ছিল না, সেই গ্রামে কি হয়েছে? বিদ্যুৎ যাওয়ার ফলে বাজার এখন খোলা থাকে রাত 12টা পর্যন্ত। ওখানে ব্যবসা বাণিজ্য হচ্ছে না, লেনদেন হচ্ছে না, তার ইকোনমিতে একটা সাইকেল তৈরি হচ্ছে না। যে বাড়িতে কুপির বাড়িতে লেখাপড়া করতো, সে বাড়িতে যখন বিদ্যুতের লাইট হয়েছে, তার লেখাপড়ার গতি বেড়ে গেছে। সে এখন রাত 9টা পর্যন্ত পড়ালেখা করে। তাহলে গ্রামে কি করতো? কুপির বাতিতে থাকলে 6টার মধ্যে ঘুমায় যেত। পানবেরি দোকানদার ওপেন হয়ে গেছে। আমি এমনও দেখছি বাড়িতে ধান বানে রাতের বেলা এখন মোটর চালু করে ফেলছে। এই যে ছোট ছোট জিনিসগুলো যোগ হয়েছে বিদ্যুতের কারণে, এটা কিন্তু আমরা খালি চোখে দেখতেছি না। আমরা খালি শহরের চেহারা দেখি, ভাই শহরে কিন্তু বিদ্যুৎ জ্বালা, কিন্তু গ্রামে একটা বিশাল পরিবর্তন এসে গেছে। এখন আমার এই পরিবর্তনকে ধরে রাখতে হবে। সো আমাদের মাস্টার প্ল্যান অনুযায়ী বলা আছে যে আমাদেরকে আনইন্টারাপ্টেড পাওয়া দিতে হবে। বিদ্যুৎ যেন 1 ঘন্টার জন্য না যায়। আমরা কিন্তু সেখানে পৌঁছাতে পারিনি। এখন 2 ঘন্টার জন্য না যায়। আমাদের কি হয়েছে? এখন গ্রামে বিদ্যুৎ চলে যায় ফট করে, হঠাৎ করে 1 ঘন্টার জন্য চলে যাচ্ছে। কুমিল্লাতে সব জায়গায় থাকে না, নিরবিচ্ছিন্ন থাকে না, দিনে 1বার 2বার যাবেই বিদ্যুৎ। কারণ হচ্ছে কি, আমাদের ঝড় বাদলের দেশ, বৃষ্টির দেশ। তার নিয়ে গেছে কারো বাড়ির উপর দিয়ে, গাছের উপর দিয়ে, গাছের ডাল পড়লো, তার ছিঁড়ে গেল, বিদ্যুৎ বন্ধ হয়ে গেল। আবার তাকে খুঁজে খুঁজে বের করতে কোথায় তার লাগাতে হবে। এই বিদ্যুৎ থাকে না। ট্রান্সফরমার গুলো যেগুলি আছে সারা বাংলাদেশে, অনেক ট্রান্সফরমার এখনো পুরনো লাইন, তাকে চেঞ্জ করতে হচ্ছে। সো আমাদের প্রচুর পরিমাণ অর্থ প্রয়োজন এটা। তখন আমরা কি করলাম? পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানে আমরা প্রাইভেট সেক্টর, যেটা শেখ হাসিনা বললেন, সেই জায়গাটাকে আমরা বড় করলাম। অর্থাৎ প্রায় 51% পাওয়ার এখন প্রডিউস করে প্রাইভেট সেক্টর। এতে কি হয়েছে? প্রাইভেট সেক্টর আসাতে এফিসিয়েন্সি বেড়ে গেছে।
প্রাইভেট সেক্টর আসাতে বিরাট ভাবে চাকরির একটা সুযোগ তৈরি হয়েছে। এখন ইঞ্জিনিয়ারদের চাকরির অভাব হয় না, ম্যানেজমেন্টে যারা আছে তাদের চাকরির অভাব হয় না, কারণ তারা এখন ইনভেস্টমেন্ট করছেন পাওয়ার সেক্টর। সরকার একা এই টাকা দিয়ে, কারণ 100 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট বানাতে গেলে $100 মিলিয়ন লাগে। $100 মিলিয়ন মানে প্রায় 1000 কোটি টাকার মতো, ঠিক না? প্রায় 900 কোটি টাকা। তো আমাদের দরকার হাজার হাজার মেগাওয়াট। যখন আমি 10,000 মেগাওয়াট কথা বলি তখন বুঝতে হবে যেখানে $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট আছে। সরকার তো একার পক্ষে খালি পাওয়ারে $10 বিলিয়ন দিলে আমাদের বাজেটই ফুরিয়ে যাবে। সো এই কারণে আমরা প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টরকে মিক্স করেছি। এতে এফিসিয়েন্সি বাড়ছে, ইনভেস্টমেন্ট আসছে। যখনই দেখছেন বিদেশি কান্ট্রিগুলো আরে এই দেশে তো পাওয়ার ভালো হয়ে গেছে, তখনই বিদেশিরা এসে অন্য জায়গায় ইন্ডাস্ট্রি করার জন্য অস্থির হয়ে গেল। আমরা যখন দেখলাম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হচ্ছে, তখনই আমরা কি করলাম, আমাদের ইকোনমিক জোন আমরা বাড়ানো শুরু করলাম, যেখানে নিরবিচ্ছিন্ন করতে পারবো। আমরা কি করলাম, আমাদের গ্যাসের প্রোডাকশন কিভাবে বাড়ানো যায় সেটা আমরা চেষ্টা করলাম। মাত্র 1300 MMC অফ গ্যাস আমাদের প্রোডাকশন, এখন আমাদের নিজস্ব খাতে প্রায় 2700 MMC অফ গ্যাস প্রোডাকশন। তাছাড়া আমরা কি করছি, ডিপসিতে, একদম ডিপসিতে আমরা 2টা টার্মিনাল করেছি ভাসমান। সেই ভাসমান টার্মিনালের মাধ্যমে আমরা প্রায় 600 MMC অফ গ্যাস, 2700 MMC অফ গ্যাস নিজেরা দেশ থেকে উৎপন্ন করছি, আর 600 MMC অফ গ্যাস আমরা ইম্পোর্ট করে এনে আমার পাইপলাইনে ঢোকাচ্ছি। এতে আমার যে ইমিডিয়েট ডিমান্ডটা ছিল গ্যাসের, আমরা অনেকে বলছি না গ্যাসের চুলায় গ্যাস পাই না, ইন্ডাস্ট্রিতে গ্যাস পাই না, এটা অভাব যেন ইমিডিয়েট মিট করতে পারে। এটার অবস্থা এখন একটু মোটামুটি আমরা ভালো করছি। এখন আমরা কি করতে যাচ্ছি, এখন এই গ্যাস পাইপলাইন গুলো পুরোনো গুলো আমরা উঠাবো, এটাকে আমরা অটোমেশন করব, এটাকে আমরা মিটার লাগাবো, বাড়িতে যারা গ্যাস করে সেখানে মিটার লাগাবো, ইন্ডাস্ট্রিতে যারা গ্যাস করে তাদেরকে আমরা প্রিপেড মিটার লাগাবো, আমরা অটোমেশন করে ফেলবো। আমার বাড়িতে আমার মনিটরে যেন আমি দেখতে পাই গ্যাস কোথা থেকে ফ্লো হচ্ছে, কোথায় যাচ্ছে। এখন টেকনোলজিতে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। বিদ্যুতের ক্ষেত্রেও এখন কি হয়, আমাদের হারিকেন দিয়ে বা আমাদের টর্চ বাতি দিয়ে খুঁজতে হয় ভাই বিদ্যুতের লাইন কোথায় কাটা পড়লো। আমরা এখন যাবো স্কাডা সিস্টেমে, অর্থাৎ আমাদের মনিটর করব আমরা, আমাদের কন্ট্রোল রুম থাকবে, কোথায় বিদ্যুতের লাইন কাটা পড়ে গেল, কোন বাড়ি কোন এলাকা, একদম পিন পয়েন্ট গুগল ম্যাপে দেখাই দিবে, স্কাডা একদম বলে দিবে। তো আমরা এখন সেখানে যাচ্ছি, কারণ আমাদের আনইন্টারাপ্টেড পাওয়ার। আমরা রিজিওনাল পাওয়ারে কেন গেল, যে বাইরের দেশ থেকে আমরা পাওয়ার কেন নিই। শেখ হাসিনা সরকার দেখলেন যে আমাদের কানেক্টিভিটি তৈরি করতে হবে অন্য দেশের সাথে। আমরা খালি সম্পর্ক বানাবো, সার্ক বানায় বসে আছি, কিন্তু কানেকশন নাই। সারা ইউরোপে কি হয়েছে, সারা ইউরোপে এক দেশ থেকে আরেক দেশের কানেকশন আছে। সকালে যদি সুইডেন বেশি বিদ্যুৎ উৎপন্ন করে, তাহলে ও আরেকজন পাশের দেশে বিক্রি করে দেয়। তাদের প্রত্যেকের সাথে লাইন আছে। তো ওদের একটা মার্কেট করে ফেলছে, বিদ্যুৎ এবং এনার্জি মার্কেট। সেখানে প্রতিদিন বেচা কেনা হচ্ছে, সকাল বিকাল বেচা কেনা হচ্ছে। সো আমি আমার অতিরিক্ত বিদ্যুৎটা এখন লাগছে না, আমি করতেছি কি, আমার লাইন আছে, ওই লাইনের সাথে আমি বিক্রি করে দিচ্ছি। আমরা যদি এটা তৈরি করতে পারি, সুবিধাটা কি হবে দেখেন, নেপালের যে অবস্থা, তাদের যে জিওগ্রাফিক্যাল এরিয়া, তাদের হাইড্রো পাওয়ার উৎপন্ন করার ক্যাপাসিটি হলো 40,000 মেগাওয়াট, নেপালে লাগবে মাত্র 2,000 মেগাওয়াট। তাহলে 35,000 বা 38,000 মেগাওয়াট তারা কিন্তু পার্শ্ববর্তী দেশগুলিতে বিক্রি করতে পারে। খুবই সস্তা হাইড্রো পাওয়ার এবং ক্লিন এনার্জি, গ্রিন এনার্জি। ভুটানেরও একই অবস্থা, প্রায় 45,000 মেগাওয়াট তারা তাদের এই নদীর থেকে তারা পায়, কারণ পাহাড়ে যে নদী, ঝর্ণার থেকে তারা বিদ্যুৎ উৎপন্ন করে। সেই বিদ্যুতের গ্রাহক আমরা হতে পারি। অলরেডি ভুটান 5,000 মেগাওয়াট এক্সপোর্ট করে ইন্ডিয়া, এবং মধ্য আয়ের দেশ হয়ে গেছে ওরা। কারণ 7 লাখ লোক এত টাকা কি করবে বিদ্যুৎ আরেক দেশে বিক্রি করে, এখন এক্সপোর্ট করে বিদ্যুৎ। কিন্তু আমাদের পক্ষে সবচেয়ে বড় সুবিধা হলো, আমরা যদি এই বিদ্যুৎটা কানেক্ট করতে পারি, নিতে পারি, তাহলে আমাদের জন্য সস্তা পড়বে, আমাদের জন্য আনইন্টারাপ্টেড হবে। আমরা যদি 500 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট বানাতে চাই, তাহলে 500 একর জমি লাগে। বুঝেন অবস্থা। আমি যে 1000 মেগাওয়াট কোল পাওয়ার প্ল্যান্ট করতেছি, 1000 একর জমি আমার একর করতে হয়েছে, এক ফসলের জমি আমার একর করতে হয়েছে, সেই করে আমাকে ডেভেলপ করতে হয়েছে, 4 বছর আমার কনস্ট্রাকশন করতে হয়েছে, এবং এই 1000 মেগাওয়াট বানাতে গিয়ে প্রায় $1.5 বিলিয়ন আমার খরচ করতেছে। আর আমি যদি পাশের দেশ থেকে বিদ্যুৎ আনি, সাথে সাথে আমি লাইন করব, 2 বছরের মধ্যে আমি 1000 মেগাওয়াট বিদ্যুৎ। সো আমরা কি করলাম, আমরা ভারতকে বললাম ভাই তোমার অতিরিক্ত বিদ্যুৎ যদি আমাদেরকে দাও,
তাহলে আমাদেরকে বেচতে পারো। ভারত তাদের ওপেন মার্কেট থেকে আমাদেরকে বিদ্যুৎ দিল, সেটা দেখলাম যে 5 থেকে 6 সেন্টের মতো, 6 থেকে 7 সেন্টের মতো। অর্থাৎ আমরা যেটা 5 বছরে গিয়ে বিদ্যুৎ প্ল্যান্ট বানায়া $2 বিলিয়ন খরচ করে যেটা পেতাম, ভারত থেকে আমরা 2 বছরের মধ্যে 1000 মেগাওয়াট পেয়ে গেলাম। তো আমাদের 1000 মেগাওয়াট যোগ হলো। আমরা এখন নেপালের সাথে চুক্তি করছি, নেপালের থেকেও আগামীতে আমরা বিদ্যুৎ দেবো। ত্রিপুরায় যেটা গ্যাসের পাওয়ার প্ল্যান্ট ছিল ওদের এখানে বিদ্যুৎ বিক্রি করতে পারে না, আমরা 160 মেগাওয়াট নিয়ে নিচ্ছি। এইভাবে আমরা আমাদের কিছু বিদ্যুৎ আমরা ভারত থেকে নিয়েছি, তো খুবই সামান্য। অর্থাৎ আমাদের যদি 20,000 মেগাওয়াট ক্যাপাসিটি হয়, 23,000 মেগাওয়াট, তার মধ্যে মাত্র 1100 থেকে 1200 মেগাওয়াট সব দিকে আমরা ভারত এবং পার্শ্ববর্তী দেশ থেকে নিচ্ছি। সো আমরা এই কারণে কিছু মিক্সড ফুয়েল, অর্থাৎ সবকিছু এক জায়গায় না রেখে আমরা ভাগ করে দিচ্ছি। এখন আমরা বড় পাওয়ার প্ল্যান্ট গুলি নির্মাণে যাচ্ছি, এটা আমাদের মাস্টার প্ল্যানে আছে, যে আমাদের ডিমান্ড বেড়ে যাবে। দেখেন ডিমান্ড ছিল কত, আজকে যেমন কোভিড-19 হয়েছে, তারপরও 12,000 আমাদের ডিমান্ড হয়ে গেছে। যদি ইন্ডাস্ট্রি চালু থাকতো তাহলে 15,000-এ চলে যেত, ঠিক না? সো যে অ্যানালাইসিস 2010 সালে জাপানিরা করে দিয়ে গেছে, সেদিকে কিন্তু আমরা যাচ্ছিলাম, আমাদের ইকোনমি কিন্তু সেদিকে যাচ্ছিল। 8 জিডিপি গ্রোথ, পার্শ্ববর্তী কোনো দেশের এই গ্রোথ হয় না, আমাদের গ্রোথ হচ্ছিল, ইন্ডাস্ট্রি হচ্ছিল, মিরেশ্বরাইতে ইন্ডাস্ট্রি জোন হচ্ছে, সবাইরই পাওয়ার লাগবে। আর দেশে কি হয়, আমাদের শহরগুলিতে, এই শহরগুলিতে যখনই আপনি বিদ্যুতের কানেকশন নিচ্ছেন, আপনি প্রথম লাইট কিনতেছেন, তারপরে আপনি বলতেছেন যে ভাই একটা টিভি কিনতে হবে, 2 দিন পরে এসে বলে না টিভি না, সাথে একটা ফ্রিজ কিনতে হবে। ডিমান্ড কিন্তু বাড়তে থাকে। ফ্রিজের সাথে বলে যে ভাই মাইক্রো ওভেনও কিনতে হবে, কারণ বাড়ি বাড়ি মাইক্রো ওভেন হয়ে গেছে, ঠিক না? আবার তারপরে যখন একটু স্বাবলম্বী হয়েছে, সবাই বলে ভাই এসি লাগাবো। এইটাই কিন্তু প্যাটার্ন, মানুষের ইউজার বিহেভিয়ার প্যাটার্ন, মানুষ আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। সো এটা ডিমান্ড তো আমাকে রাখতে হবে। আর আমাদের দেশে আরেকটা বিষয় আছে, আমাদের দেশে সিজন আছে, শীতের সিজনের ডিমান্ড কমে যায়, আমাদের গরমের সিজনে ডিমান্ড বেড়ে যায়। তো আমাদের কি করতে হবে, আমাদের পিক ডিমান্ড যেটা বেড়ে যায় সেই পর্যন্ত তো আমাদের বানায় রাখতে হবে পাওয়ার প্ল্যান্ট। আমি তো রাতারাতি কালকে পাওয়ার প্ল্যান্ট বানাতে পারবো না। এই যে অনেক বিশেষজ্ঞরা বলে আমাদের এখন অতিরিক্ত পাওয়ার প্ল্যান্ট হয়ে গেছে, অতিরিক্ত বিদ্যুৎ হয়ে গেছে, বসে বসে আমরা পয়সা দিচ্ছি। আসলে তা না। অধিকাংশ কান্ট্রিতে, বড় বড় কান্ট্রিতে 100%-এর উপরে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করে আছে, 100%। আমাদের দেশে এখনো আমরা 17 থেকে 20%-এর মতো ক্যাপাসিটি আমরা এক্সেস ক্যাপাসিটি রাখছি। কারণ যে কোনো সময় পাওয়ার যদি ফেল করে কোনো পাওয়ার প্ল্যান্ট, আমি কিভাবে কভার করব? আমাকে ডিমান্ড বেড়ে যাচ্ছে, যেমন মনে করেন গরমের সময় দুপুরবেলা আমাদের ডিমান্ড বেড়ে যাচ্ছে, আবার কিন্তু সন্ধ্যাবেলায় তার থেকেও বেশি ডিমান্ড হয়। ইউরোপে কি হয়, ইউরোপ আর বাংলাদেশের মধ্যে সম্পর্কটা ভিন্ন। ইউরোপে দিনের বেলায় বেশি বিদ্যুৎ ব্যবহার করে, রাতের বেলায় কম। আমাদের দেশে রাতের বেলায় বেশি, সন্ধ্যাবেলায়, দিনের বেলায়। বুঝছেন প্রফেসর সাহেব? আপনি ইউরোপের হিসাব বললেন তো, ইউরোপে আমাদের পিক আওয়ার হলো সন্ধ্যা 6টা থেকে শুরু হয় বিদ্যুৎ ব্যবহার, আর ইউরোপে পিক আওয়ার হলো সকাল 10টার থেকে শুরু হয়। ইউরোপে সোলার পাওয়ার ব্যবহার করলে ওদের লাভ, আমাদের সোলার পাওয়ার দিনে বেলায় লাভ। আমরা যদি পিক আওয়ারে সোলার ব্যবহার করতাম তাহলে আমাদের লাভ। স্যার আপনার এই সুন্দর বক্তব্য আমরা কিন্তু সারা রাত শুনতে পারবো যদি আপনার সময় থেকে। আপনি কিন্তু প্রথমেই বলেছেন আপনার এখন না, আমি দেখলাম যে অনেকে আছে ইয়াং ছেলে মেয়ে, তাদেরকে বলি, অনেকে তো ভিতরে যায় না, যার কারণে। সো আমি মনে করি যে প্যাটার্ন অফ বিহেভিয়ার দুই কান্ট্রিতে দুই রকম। এখনো জার্মানিতে 30%-এর উপরে কোল পাওয়ার প্ল্যান্ট, তারা বেরোতে পারবে না, আগামী 20-25 বছরের আগে বেরোতে পারবে। তাকে ব্যালেন্স করতে হবে পাওয়ার। তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রায় 15%-এর উপরে। এখন তারা সোলার ব্যবহার করতেছে, কারণ তারা এফোর্ড করতে পারে। এই যে বললাম $54,000 মাথা পিছু হয়। জার্মানকে ফলো করলে আমাদের দেশের মতো আমরা পারবো না, কারণ জার্মানের ডিমান্ড প্যাটার্ন অফ বিহেভিয়ার ইজ ডিফারেন্ট, জার্মানের এফোর্ডেবিলিটি ইজ ডিফারেন্ট, বাংলাদেশের মানুষের এফোর্ডেবিলিটি ইজ টোটালি ডিফারেন্ট। সো যে কারণে আমরা মাস্টার প্ল্যানটা সেভাবে করেছি এবং সেভাবে এগোচ্ছি। আমরা ভালো ফিডব্যাক পাচ্ছি। আমাদের আয় বাড়াতে হবে, কারণ ইউটিলিটি কস্ট, অনেকের কাছে মনে হয় যে ভাই আমি তেলের দাম অনেক বেশি দিচ্ছি, ভাই আমার ইনকামের থেকে, আমার কাছে বিদ্যুতের কস্ট, আমাদের মিনিমাম কস্ট। সরকার কিন্তু বিদ্যুতের দাম যা, তার মধ্যে 6,000 কোটি টাকা সরকার তার নিজের পকেট থেকে দেয়।
আমাদের যে গ্যাসের দাম এখানেও প্রায় 7 থেকে 8,000 কোটি টাকা সরকার তার নিজের পকেট থেকে দেয়, যাতে আমাদের মানুষ এফোর্ড করতে পারে। আপনি যে বিদ্যুতের জন্য দাম দিচ্ছেন 6 টাকা বা 7 টাকা, 1 কোটি লোক কিন্তু বিদ্যুতের দাম দেয় আড়াই টাকা, কারণ তার আবার লাইফ লাইন, তাদের আরো ইনকাম কম, এই জন্য আমাদের বিদ্যুতের দামও তাদের কম রেখেছে, তাদেরকে বলা হয় লাইফ লাইন। তো আমরা এখান থেকে বেরোতে আমাদের সময় লাগবে, আমাদের 5-6 বছর লাগবে বেরোতে। আর আমাদের একটা সার্টেন ইনকাম যদি আমরা না উঠি, এখন মাত্র $2,000, আমাদের $4,000-5,000 যেত, তাহলে আমাদের যদি এফোর্ডেবল হবে আমাদের এই বিদ্যুৎ কষ্ট সব। তো এই হলো আমার মধ্য কথা, প্রথম স্টার্টিং। এখন আমি প্রশ্ন নিতে পারি। কতক্ষণ হলো? প্রায় 40 মিনিট হয়ে গেছে নাকি? স্যার এই জন্য আমি চাচ্ছিলাম যে আপনি যেহেতু আগে বলেছেন সময় কম, স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এইভাবে স্বতঃস্ফূর্ত আলোচনা অংশগ্রহণ করার জন্য। আমাদেরকে এইসব বিষয় আপনারা মন্ত্রণালয়ে আছেন এবং আপনারা এই বিষয়গুলোকে ডিল করছেন। আমরা হয়তো বা বাইরে থেকে অনেক কিছু জানি না, এবং আজকে আপনার কথা শোনার পরে পত্রিকার অনেক লাইনই আমার কাছে মনে হচ্ছে যে না, ওইটার সাথে তো এই কথা মিলছে না। তো আমার মনে হয় যে আমাদের শিক্ষার্থীর সাথে আরো অনেকে আছেন, আমাদের কলিগ, অনেকে প্রশ্ন করবেন, হাত তুলেছেন। স্যার আমি আমার একটা প্রশ্ন ছিল, সেটা আমরা স্যার দুটি করে প্রশ্ন নিব, তারপরে আমার মনে হয় যে আপনার কাছে ফেরত গেলে সেটা সব থেকে এফিশিয়েন্ট হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে রামপালে যে পাওয়ার প্ল্যান্টটা সরকার করছে, তখন কিন্তু দেশের মধ্যে একটা বেশ ভালো মানে বড় আকারে আন্দোলন হয়েছে, এবং সরকার এবং অনেকেই বারবার বলছিল যে কেন মানে সুন্দরবনের কাছেই করতে হবে, অন্য কোথাও কি কোনো জায়গা ছিল কিনা। এটা হচ্ছে স্যার আমার প্রশ্ন। আমি আশা করি স্যার আপনি দয়া করে প্রশ্নের উত্তর দেবেন। আরেকটি প্রশ্ন আমাদের কাছে রাখতে চাই, আমাদের শিক্ষার্থী সাইদুর রহমান। সাইদুর, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে। আপনি আপনার পরিচয় দিয়ে স্যারকে প্রশ্নটি করুন। স্যার আমি সাইদুর রহমান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, মাস্টার্স স্টুডেন্ট, কুমিল্লা ইউনিভার্সিটি। স্যার আমার প্রশ্ন হলো, হাউ ক্যান বাংলাদেশ কোপ উইথ দ্য প্রেজেন্ট ইন্ডিয়া অ্যান্ড চায়না ক্রাইসিস ইন দ্য পাওয়ার সেক্টর, ইন দ্য লাইট অফ পাওয়ার সেক্টর? স্যার আপনি বলেন যে 10% পাওয়ার আমরা রিজিওনাল থেকে আমদানি করব, যেটা আসলেই বাস্তবতা। কিন্তু স্যার আমরা তো দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া এবং চায়নার সাথে যে মতবিরোধ, এবং নেপালের সাথেও ভারতের একটা মতবিরোধ চলতেছে, যেটা হলো তাদের সীমান্ত সমস্ত ব্যাপার নিয়ে, এবং কিছুদিন আগে দেখলাম যে ভুটানের সাথেও আছে। আমি জানতে চাচ্ছি স্যার, এই যে ক্রাইসিস মুভমেন্টে বাংলাদেশে এটা কিভাবে হ্যান্ডেল করবে? স্যার আমার মাথায় কিছু ঢুকছিল না, এবং নিউজ পেপারে ঘাটাঘাটি করার পরে দেখলাম কৃষ্ণ স্যার যা বললো তাই। এই জন্য স্যার সরাসরি আপনার কাছে প্রশ্নটা করা। আর আরেকটা কোশ্চেন আছে, যদিও এটা করা ঠিক হবে কিনা জানি না। যেমন স্যার আমরা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা করতেছি, আমরা জানি যে স্যার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করার যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে চিকিৎসা ব্যবস্থা লাগে, নিউক্লিয়ার মেডিসিন বা বিশেষায়িত যে হসপিটাল লাগে বা ইকুইপমেন্ট লাগে, আমরা কি স্যার এই ইকুইপমেন্ট নিচ্ছি যা আমাদের ওই এলাকার মানুষদের চিকিৎসার জন্য যা লাগবে? স্যার এই কথাটা বলার একটা ব্যক্তিগত কারণ আছে, কারণ আমার ছোট বোন কোনো কারণে অসুস্থ হয়ে গেছিল, তার জন্য আমরা নিউক্লিয়ার মেডিসিনের ট্রিটমেন্ট করতে হয়েছে। তো এই ব্যাপারটা আমি কিছুটা জানি, যে বাংলাদেশে বঙ্গ মেডিকেল আর হইলো যে আমাদের সাভারে পরমাণু শক্তি কমিশনের মেডিকেল, আর কুমিল্লাতে একটা ছোট একটা টেস্টিং ফ্যাসিলিটিস আছে। স্যার এই ব্যাপারটা আরেকটা ব্যাপার হলো যে সিমুলেটরে স্যার বসে বসে যদি যতই বই পড়ি, আসলে যদি আমাদের ডাক্তারদেরকে আমরা চায়নাতে, রাশিয়াতে অথবা ভারতে না পাঠাই, যদি ওই জায়গার নিউক্লিয়ার ক্লিনিক গুলাতে ট্রেনিং করাইতে পারি, তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হয়। এম আই ক্লিয়ার স্যার? আমার মনে হয় স্যার আপনার প্রশ্ন উত্তর। ধন্যবাদ সাইদুর স্যার, আপনি যদি এখন প্রশ্ন দুটি অ্যাড্রেস করেন। আচ্ছা, বিষয়টা হলো রামপাল পাওয়ার প্ল্যান্টটা কোথায় এটা বুঝতে হবে। রামপাল পাওয়ার প্ল্যান্ট আমাদের সুন্দরবনের শেষ সীমানার থেকেও প্রায় 14 কিলোমিটার দূরে। মংলা যে পোর্ট আছে ওখানে প্রায় 6 থেকে 7টা সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে, তার থেকেও প্রায় 6 থেকে 7 কিলোমিটার উপরে। তো এখানে কেউ কি রামপাল গেছেন?
যায় না। সো বিষয়টা হয়েছে এখানে যেভাবে নিউজ করা হয়েছে মনে হচ্ছে যে বোধহয় সুন্দরবনের কাছে। তো বুঝতে হবে যে ঢাকা শহরে যদি পাওয়ার প্ল্যান্ট হয়, এই ঢাকা শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে হলো আমাদের সুন্দরবন। এখন এখান থেকে কি কারণে সুন্দরবন ধ্বংস হবে? সুন্দরবন ধ্বংস হওয়ার জন্য কার্বন ডাইঅক্সাইড বেশি হইতে পারে, সালফার ডাইঅক্সাইড বেশি হতে পারে। তারা বলতেছেন যেহেতু আমি কয়লার থেকে পাওয়ার বানাবো, তার মানে এখানে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কারণ কয়লার মধ্যে সালফার থাকে। কি পরিমাণ সালফার, কি পরিমাণ কার্বন গেলে এই বন ধ্বংস হয়ে যাবে তারও একটা মাত্রা লিমিট আছে। এখন আমরা ওখানে কি করতেছি? পাওয়ার প্ল্যান্ট, আমরা যে ওখানে রামপালে যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করছি, আমরা এগুলো সবগুলো আমরা মিটিগেট করতে হয়েছে। কারণ ওয়ার্ল্ডে যখন কোনো পাওয়ার প্ল্যান্টের জন্য ফাইন্যান্স নিতে হয় কোনো প্রতিষ্ঠান থেকে, তাকে একটা ক্লাসিফিকেশন অনুযায়ী তাকে ফাইন্যান্স চেতে হয়। কারণ যারা ফাইন্যান্স করে তারা কিন্তু এই রিস্ক গুলো দেখেন। কারণ এই রিস্ক গুলো দেখেন এই কারণে, যদি আমি পাওয়ার না বেচতে পারি তাকে তো ফাইন্যান্স শোধ করতে পারবো না। সো আমাদেরকে এগুলো মেনটেন করতেছে। আমাদের সক্স কতটুকু হবে, নক্স কতটুকু হবে, কতটুকু কার্বন নিঃসৃত হবে, পাওয়ার প্ল্যান্ট চলাকালীন, কনস্ট্রাকশন করাকালীন ওখানকার বৈচিত্র্য কোনো চেঞ্জ হবে কিনা, সাংঘাতিকভাবে মেনটেন করতে হয়। আর পাওয়ার প্ল্যান্টের টেকনোলজি কি টেকনোলজি, এটা আমাদেরকে ব্যাখ্যা দিতে হচ্ছে। আমরা যেটা করছি সেখানে আলট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট তৈরি করছি। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট ইজ মোর এফিশিয়েন্ট, এবং সেখানে আমরা সালফার ডাইঅক্সাইডকে কিভাবে আমরা কমাতে পারি, কার্বন ডাইঅক্সাইড কিভাবে আমরা কমাতে পারি, সেটার জন্য আমরা সেপারেট ডিসালফারাইজেশন প্ল্যান্ট আমরা বসাই, যেগুলি কিনা অধিকাংশ কোল পাওয়ার প্ল্যান্টে বিশ্বের নাই। এটা জাপানি টেকনোলজিকে নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা একটা পাওয়ার প্ল্যান্ট করে ফেলছি পায়রা। এখন অনেকে আমাদেরকে বলছিল যে ভাই কোল পাওয়ার প্ল্যান্ট করলে আশেপাশে সব মারা যায়। আমি এই বিশেষজ্ঞদের বলবো যে ভাই এখন কিন্তু পায়রাতে তৈরি হয়ে গেছে আমার 1350 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট, একই পাওয়ার প্ল্যান্ট যেটা আমরা রামপালে করছি। 600 আমরা নেওয়া শুরু করে ফেলছি ইতিমধ্যে, কয়লা আসা শুরু হয়ে গেছে, সেখান থেকে পাওয়ার বানাচ্ছে। আপনারা আল্লাহর হস্তে যারা বিশেষজ্ঞ আছেন তারা একবার যান, যে দেখে আসেন কয়টা গাছ ওখানে মারা গেছে। এই বিষয়টা স্বচক্ষে না দেখলে তো বোঝা যাবে না। এখন আমি কনফিডেন্ট যে ওই পাওয়ার প্ল্যান্টে গেলে পরে কি অবস্থা। আমি জাপানে গিয়েছিলাম এই পাওয়ার প্ল্যান্ট তৈরি করার আগে। জাপানে আমি দেখলাম যেখানে পাওয়ার প্ল্যান্ট, আলট্রা সুপার ক্রিটিক্যাল প্ল্যান্ট, সেটা শহরের মাঝখানে। আমি বুঝতেই পারি নাই যেটা কোল পাওয়ার প্ল্যান্ট কিনা। কারণ আগের যে ধারণা, পুরনো ধারণা, আমরা চিমনিতে দেখি কি ব্রিকফিল্ডে কয়লা জ্বালালে কালো ধুলা হয়, অ্যাকচুয়ালি পাওয়ার প্ল্যান্টে তা হয় না। টোটাল কার্বনটাকে তারা ধরে রাখে এবং ছাইটাকে আলাদা করে সেটা সাইলোর ভিতরে থাকে, সেই সাইলোর থেকে ছাইও বিক্রি হয়ে যায়। ছাই দিয়ে কি করে, সিমেন্ট কারখানা লাগে, ব্রিক বানাতে লাগে, অ্যাশ ব্রিক বানায়। সো আলটিমেটলি এখনকার যে টেকনোলজি আর 20 বছর আগের টেকনোলজি আকাশ পাতাল তফাৎ। অনেকে বলছেন রামপাল থেকে যে গরম পানি বেরোবে, সেই নদীর মাছ সমস্ত নষ্ট হয়ে যাবে। তো আমি এক বালতি পানির মধ্যে 1 ফোঁটা পানি, গরম পানি ফেললে কোনো পরিবর্তন হবে কি? ঠিক সেখানেও একই পরিবর্তন, সেই অবস্থাটা তারা। সো এত কিছু বলার জন্য এত কিছু, হ্যাঁ একটা গ্রুপ থাকে সব সময় ডেভেলপমেন্টের এগেনস্টে। ডেভেলপমেন্টের এগেনস্টে সবসময় একটা গ্রুপ থাকে, তারা কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে চায় না, তারা ইমোশনাল ব্যাখ্যা দিবে। ভাই এই হয়ে যেতে পারে, ওই হয়ে যেতে পারে, হ্যান্ড করে দিতে পারে, অমুক করতে পারে। তো আমি এই জন্য বলবো যারা এইসব ব্যাখ্যা দেয় তারা এখন প্র্যাকটিক্যালি গিয়ে একটা পাওয়ার প্ল্যান্ট দেখে আসতে পারেন, যেটা আমরা তৈরি করেছি রামপালে। এই কোল পাওয়ার প্ল্যান্ট চালু হয়ে গেছে আমাদের, সেটা তারা দেখে আসতে পারেন। দেখে আসলে তারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কি ধরনের টেকনোলজি, কি ধরনের ওখানে কার্বন নিঃসরিত হচ্ছে কিনা। সো আমাদের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডাইজ করা আছে কি পরিমাণ কার্বন নিঃসরিত করতে পারবো, কি পরিমাণ আমরা সক্স নিঃসরিত হবে, সেটাকে আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করবে কিনা সে অনুপাতে কিন্তু আমরা সেখানে বানাচ্ছি। হ্যাঁ, এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, ওয়ার্ল্ড লেভেলে বিতর্ক হয়েছে। আমাদের হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজে আমাদের সুন্দরবন ছিল, সেখানে এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেখানে পরিবেশ অধিদপ্তর যেহেতু আমাদেরকে অনুমোদন দিচ্ছেন, এগুলি সব কিন্তু বিবেচনা করছেন, সব রিপোর্ট আমাদেরকে সাবমিট করতেছে। এবং প্রতিদিন যেখানে কনস্ট্রাকশন হচ্ছে, প্রতিদিন কিন্তু এভরি ডে আমাদের প্রতিটা সময়
আমাদের এই এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ আসছে কিনা তার রিপোর্ট কিন্তু দিতে হয়। তো এখনই গেলে এখন চাইলেই এনিবডি এনভায়রনমেন্টালিস্ট সে রিপোর্ট পাবে। সো এগুলি কিন্তু মেনটেন করে ভেরি হাইলি স্ট্যান্ডার্ড। এটা কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রির মতন একটা পাওয়ার পয়েন্ট করা। সো এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট রিপোর্ট আমাদেরকে কিন্তু সাবমিট করতে হয়, যে পাওয়ার পয়েন্ট করার পরে কি পরিবর্তন হয়। সো এটা বিরাট জটিল বিষয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কথা আসছে। নিউক্লিয়ার মেডিসিন আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট টোটালি ডিফারেন্ট, এটা বুঝতে হবে। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এখন কি, এখন কিন্তু সেফটি 5-এ চলে গেছে। চেরনোবিলে যে পাওয়ার প্ল্যান্টের ধ্বংস আর এখনকার যে পাওয়ার প্ল্যান্ট আকাশ পাতাল তফাৎ, একদম আকাশ পাতাল তফাৎ। ফ্রান্সে অধিকাংশ পাওয়ার নেই এখনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, একটাও কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে? এখনো জার্মানিতে 15% উপরে পাওয়ার প্ল্যান্ট নাই, আগে এটাই ছিল। ইউরোপে এখনো পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার থেকে পাওয়ার তৈরি করতেছে এবং তারা মনে করেন যে এটাই সবচেয়ে চিপেস্ট ফর লং টার্ম, 60 বছর পাওয়ার দিবে। সো এখন সেফটি সাইড ইজ অনেক 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 বেশি। এই সেফটি সাইডটা এটা বুঝতে হবে। আর আমাদের এখানকার পাওয়ার প্ল্যান্ট চালাবে কে? পাওয়ার প্ল্যান্ট চালাবে কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররাও থাকবে এবং রাসায়নরাও থাকবে। কি কারণে আমাদের ইঞ্জিনিয়ার কি করতেছেন? তারা কিন্তু অলরেডি ট্রেনিং এর জন্য শত শত ইঞ্জিনিয়ার তারা বাইরে গিয়ে ট্রেনিং করতেছে এবং নিউক্লিয়ার সাবজেক্টে তৈরি হয়ে গেছে পাওয়ার প্ল্যান্ট চালানো। তারা তারা চেষ্টা করতেছেন তাদেরকে নিয়ে। এতে হবে কি, আমরা নিউক্লিয়ার যুগে প্রবেশ করেছি, পাওয়ার প্ল্যান্টের মেম্বার হয়েছি আমরা এখানে। এটা বাংলাদেশকে একটা বড়ভাবে ব্র্যান্ড করছে সারা বিশ্বের কাছে যে আমরা কি ক্যাপাসিটিতে আসলাম। ইন্ডিয়ার মতো কান্ট্রিতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করে গেছে, পার্শ্ববর্তী আমাদের মতো কান্ট্রিতে হয়ে গেছে। 60 বছর এই 3000 মেগাওয়াট বা 2400 মেগাওয়াট পাওয়ার নিরবিচ্ছিন্ন থাকবে, আনইন্টারাপ্টেড, এবং সবচেয়ে চিপেস্ট পাওয়ার পাবো আমরা কন্টিনিউ। সো সেখানে আমাদের কোনো ভয় নাই, আগের মতো সে অবস্থা নাই। সবকিছুর মধ্যে একটা ভয় যদি থাকে তাহলে সামনে এগোতে পারবো না। ওই যে আমরা ছোটবেলা একটা কবিতা পড়ছি না, নন্দলাল একদা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যে করি হোক রাখিবে সেই জীবন। আর নন্দলাল বলল যে আমি ভাই দেশের জন্য কাজ করব, কিন্তু সুতরাং আমার জীবনটা আমি দিতে রাজি না। আমি যদি বেরোয় যাই, যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট করি, তাহলে তো আমি মারা গেলাম, আমার দেশের জন্য তো আমি কিছু করতে পারলাম না, কিন্তু আমি বাড়িতে বসে থাকি। তো দেশ আমাকে চায় কিন্তু আমি বাড়িতে বসে থাকি। তো আমরা যদি সেরকম হই, বাড়িতে বসে থাকবো, কিছু করব না, কোনো রিস্ক নিব না, আগাবো না, কারণ দেশ তো আমার চায়, দেশের জন্য কিছু করতে চায়, তাহলে জীবনও এই দেশ আগে বাড়বে না। সব দেশ আমাদের থেকে এগিয়ে গেছে। আমাদের এই দূরদৃষ্টি সিদ্ধান্ত শেখ হাসিনা নিয়েছেন বলে আজকে পদ্মা সেতুর মতো তৈরি হয়ে যেতেছে নিজেদের টাকা। এখন যদি আমরা সারাদিন বসে থাকতাম, ভাই ওয়ার্ল্ড ব্যাংক দেয় নাই তো আমরা বানাতে পারবো না, ভাই এটা আমাদের বানাইলে পরে আমরা, অনেকে বলছেন, তখন অনেকে বলছেন, অনেক বিশেষজ্ঞ বলছেন আমরা ফকির হয়ে যাব এই পদ্মা সেতু বানাবো। আপনাদেরকে একটা ধারণা দেই, আমার যে মাতার বাড়ি প্রজেক্ট হচ্ছে, অনেকের ধারণা নাই, $7 বিলিয়ন, অর্থাৎ 3টা পদ্মা সেতুর মতো প্রজেক্ট মাতার বাড়িতে তৈরি হচ্ছে। তো জাপানিরা ইনভেস্টমেন্ট করছেন, সহযোগিতা করেছেন, আমরা তৈরি করছি। আমাদের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি হয়ে গেছে, অনেকে কিন্তু ধারণাই নাই, সবাই ফোকাস আছে পদ্মা সেতু, বাট পদ্মা সেতুর মতো 4-5টা প্রজেক্ট কিন্তু এক এক মিনিস্ট্রিতে আছে। তো কেন আসলো, সাহস কেন করলাম? বিকজ আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রোথ সেভাবে তৈরি হচ্ছে। আর আমরা যদি ইনফ্রাস্ট্রাকচার সেভাবে না তৈরি করি তাহলে গ্রোথ হবে না, এত বড় ম্যাসিভ গ্রোথ হবে না। এই গ্রোথ যদি আমরা রাখতে চাই, এই গ্রোথ যদি আমরা ইনভেস্টমেন্ট বাইরে থেকে আকর্ষণ করতে চাই, তাহলে ওয়ার্ল্ড লেভেলে ইনফ্রাস্ট্রাকচার আমাদের করতে হবে। নাহলে আমাদের ওই যে নন্দলালের মতো বাড়িতে বসে থাকতে হবে, ভাই আমি তো হাসপাতালে গিয়ে চিকিৎসা পাই না, আমি কেন কাজ করবো, আমি বাড়ি থেকে বেরোবো। আমি যেহেতু হাসপাতালে চিকিৎসা পাই না, যেহেতু হাসপাতালে বেড নাই, সো আমি বাসার থেকে বেরোবো না, আমি ইউনিভার্সিটিতে যাবো না, লেখাপড়া করবো না, আমি তো মারা যেতে। এরকম যদি চিন্তা ঢুকে যায় তাহলে কিন্তু তাকে কিছু করা যাবে। ইফ ইউ ওয়ান্ট টু বি লিডার, ইউ হ্যাভ টু টেক রিস্ক, এবং সেই ভিশনটা আপনার মধ্যে থাকতে হবে যে ইয়েস ইউ ক্যান ডু সামথিং। সো আমি মনে করি যে যেভাবে এগোচ্ছি, আপনারা তরুণ সমাজ যারা আছেন, আপনারা এইসব ভবিষ্যতে যা তৈরি হচ্ছে সেটার কিন্তু সবচেয়ে বড় লাভবান হবে না আপনারা। সো আপনাদেরকে সমস্ত সাইড টক বন্ধ করে দিতে হবে আমি মনে করি। যদি ওই টক মাথার মধ্যে ঢুকান, ইউ ক্যানট গো ফরওয়ার্ড। সো আপনাকে সামনে চিন্তা করতে হবে,
সামনে বিশাল ভবিষ্যৎ পড়ে আছে বাংলাদেশের জন্য। ওই নতুন বাংলাদেশের জন্য নিজেকে তৈরি করতে হবে। যত বেশি জ্ঞান অর্জন করা যায়, যত বেশি ডেপথে যাওয়া যায়, দেন ইউ উইল রিয়েলাইজ যে কোনটা সত্য কোনটা মিথ্যা। পেপার পত্রিকা যারা নিউজ করেন তাদের ইস্যু দরকার আছে, তারা নিউজ করেন তাদের নিজেদের জন্য। অনেকে এটা পড়ে হয়তো কিছু মজা পান বা কিছু মনে করেন যে এটি বোধহয় সত্য। সত্য মিথ্যার যাচাই বাছিতে না গিয়ে নিজে কিন্তু স্টাডি করা বেটার, ঠিক না? আসলে কি সেটা তৈরি হচ্ছে কিনা। আমাকে অনেকে বলছে বিদেশে আমি যাই যখন, ভাই পদ্মা সেতু কোথায়, কিছু তো দেখি না। বিদেশে অনেক বাঙালি বলছে ওদিকে যে পদ্মা সেতু হয়ে যাচ্ছে সেটা না। আরে ভাই বাজে বাজে কথা, বাংলাদেশকে এত পাওয়ার প্ল্যান্ট করছে কি? পায়রাতে $2.5 বিলিয়ন পাওয়ার প্ল্যান্ট করে ফেলছে। কেউ টের পাইছে? কারো ইনকাম কমে গেছে? নিরবিচ্ছিন্ন পাওয়ার দিচ্ছে 600 মেগাওয়াট কোল পাওয়ার প্ল্যান্ট। কেউ কেউ চিল্লাচিল্লি করছে ওখানকার মানুষ সব মারা গেছে কয়লার ধোঁয়ায়। শুনছেন কোথায়? সব বিশ্বাস করতে হবে যে ইনফ্রাস্ট্রাকচার, যে কোনো ইনফ্রাস্ট্রাকচার করি না, একটা রাস্তাও যদি নেই, কিছুটা হলো সেখানে পরিবেশ নষ্ট হবে, এটা স্বাভাবিক। আপনার গ্রামের ভিতর যদি একটা রাস্তা নেন, ওই রোডটা বেশি দরকার নাকি আমি দেখবো যে এই পরিবেশটা বেশি দরকার? আমাকে দেখতে হবে কোনটা বেশি এই মুহূর্তে আমার প্রয়োজন। আমাকে যদি সাপোর্ট দেয় যে না আমি পরিবেশকে সাথে নিয়ে থাকবো এবং আমি ডেভেলপমেন্টও করি, ইটস এ বিগ চ্যালেঞ্জ, নো ডাউট। সারা বিশ্বের ডেভেলপমেন্ট ওয়ার্ল্ডে এটা একটা বড় চ্যালেঞ্জ, পরিবেশকে সাথে চিন্তা করে নিজেদের ডেভেলপমেন্ট করা। এটা যদি আমরা খুব উন্নতভাবে করতে পারি, দেন উই আর ফাইন। আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। বলেন স্যার, সাইদুর রহমান যে প্রশ্নটি করেছিল সেটা একটু অ্যাড, মানে সে আমাকে মেসেজ করেছে। সেটা হচ্ছে যে যেমন স্যার সুনামির সময় আপনার মনে আছে নিশ্চয়ই, জাপানে কিন্তু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে একটা প্রবলেম হয়েছিল। তো ওই জায়গাতে সাইদুর আসলে প্রশ্নটি করতেছে যে যদি এরকম আল্লাহ না করুক কোনো ঘটনা ঘটে, সেই প্রিপারেশন বাংলাদেশের আছে কিনা। আমরা যেই জায়গা সিলেক্ট করছি ওখানে সুনামি হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা। সো এটা আর্থকোয়েক কতটুকু সাপোর্ট দিবে, প্রায় 7 এর উপরে রেক্টার স্কেল, 8 রেক্টার স্কেল সাপোর্ট। সো আমাদের দেশের কোনো 100 বছরের কোনো ইতিহাস নাই এত পরিমাণ রেক্টার, আর বা ওখানে কোনো আর্থকোয়েকের ফল্টও নাই। আমাদের আর্থকোয়েক ফল্টটা মোটামুটি মহেশখালীর উপর দিয়ে, সিলেট দিয়ে, চিটাগাং দিয়ে গেছে, যেখানে সবচেয়ে বেশি বানানো। সো জায়গার সিলেকশনের দিক দিয়ে আমরা কিন্তু ওই জায়গায় চিন্তা করছি, ওখানে কোনো সুনামি হওয়ার সম্ভাবনা নাই। জাপান সারা বছর ভূমিকম্প হয়, সারা বছর বিভিন্ন জায়গায় ওদের সুনামি হয়, তারপরে ওরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করছে। বুঝতে পারছেন কি ঘটনা? জাপানে সারা বছর ভূমিকম্প হচ্ছে এবং একটা সময় ছিল প্রতি 10 মিনিট পর পর এখানে ভূমিকম্প হতো। এতে কোনো হাই রাইজ করা বন্ধ করে দিচ্ছে জাপান। জাপানে গেছেন কিনা? আমি গেছি টোকিওতে, সব মাল্টি স্টোরের রাস্তা, এই জন্য কি বন্ধ করে দিচ্ছে ওরা? নো। তারা বিল্ডিং করা বন্ধ করে দিচ্ছে? নো। তারা বিল্ডিং এ কি ধরনের ফাউন্ডেশন হতে পারে সেটার দিকে তারা চিন্তা করছে, তারপরে বিল্ডিং করছে। ওরা এখন সুনামি হয়ে গেছে, এখন তারা আরো বেশি প্রোটেক্টিভ হয়ে গেছে। এটাকে কি প্রোটেকশন করা যায়, কিন্তু তারা ডেভেলপমেন্ট থামায় না। প্লিজ গো অ্যাহেড। স্যার থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের প্রশ্ন আছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিশকাত জাহান। মিশকাত, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি আপনার পরিচয় দিয়ে যদি স্যারকে প্রশ্নটি করতেন। জি কৃষ্ণদা, আমাকে শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে, আপনি আপনার পরিচয় দিয়ে স্যারকে প্রশ্নটি করুন প্লিজ। আচ্ছা জি স্যার, আসসালামু আলাইকুম। আমি মিশকাত জাহান, আমি প্রভাষক হিসেবে আছি লোক প্রশাসন বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবং পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে। স্যার অনেক ধন্যবাদ আমাদের মাঝে এসে এত ইনফরমেটিভ ডিসকাশনে পার্টিসিপেট করার জন্য, এবং অবশ্যই কৃষ্ণদাকে অনেক ধন্যবাদ এরকম একটা ডিসকাশনের অ্যারেঞ্জ করার জন্য এবং আমাদের আসলে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এবং এত হায়ার লেভেলের একজন স্টেট মিনিস্টারকে আমরা ওয়েবিনারে পাবো, খুবই ভালো লাগছে আসলে নিজের কাছেও। এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ খুব ইনফরমেটিভ এবং খুব রিয়েলিস্টিক ডিসকাশনের জন্য। স্যার আমার প্রশ্নটা আর কি প্রশ্নের দিকে চলে যাই। আমার প্রশ্নগুলো মূলত আসলে আমাদের পাওয়ার সেক্টর, ইলেকট্রিসিটি এবং যে অন্য জ্বালানি খাত আছে সবকিছুই, ওভারঅল সবকিছু নিয়েই। তো আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনে যে বর্তমানে বিপুল পরিমাণ সিস্টেম লস হচ্ছে,
তা দূরীকরণে আসলে সরকারের পদক্ষেপগুলো কি কি বর্তমানে আছে, এবং সিস্টেম লস আমি যতটুকু জানি যে বিশ্বের অনেক বড় বড় দেশগুলোতেও যেখানে 5%-এর কাছাকাছি সিস্টেম লস, সেক্ষেত্রে বাংলাদেশ অনেক ছোট দেশ হওয়া সত্ত্বেও অ্যাবাউট 10% আমাদের এখন পর্যন্ত সিস্টেম লস আর কি। আমি ভুলও হতে পারি, স্যার প্লিজ আমাকে কারেক্ট করে দিন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আসলে আপনি কত পার্সেন্ট বলছেন সিস্টেম লস আমাদের? অ্যাবাউট 10%, হ্যাঁ ঠিক আছে, 9 পয়েন্ট সামথিং আর কি। ওকে, দেন আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, স্যারের বক্তব্য থেকে আমরা জানলাম যে বাংলাদেশে অ্যাবাউট 97% আমরা এখন বিদ্যুৎ উৎপাদনের দিকে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, এবং 2009 সালে যে কুইক রেন্টাল যখন চালু হয় তখন দেশে বেশ বড় সড়ো আন্দোলন হয়েছিল। সেটাও আমরা দেখেছি যে কুইক রেন্টাল কেন আনবে। এখন স্যারের বক্তব্য থেকে খুব পরিষ্কার হয়ে গেল যে কেন কুইক রেন্টাল আসলে আমাদের স্থাপন করতে হয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমরা এখন সক্ষম বিদ্যুৎ উৎপাদনে অ্যাবাউট 97%, এখনো কেন এই কুইক রেন্টাল গুলো এত উচ্চ মূল্যে আমরা উৎপাদন চালিয়ে যাচ্ছি, এবং সরকার কেন পুরোপুরি সরে আসছে না এই কুইক রেন্টালের ব্যবস্থা থেকে? তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে স্যারের বক্তব্য থেকে আমরা জানলাম যে বিশেষ আইনে বেসরকারি খাতে যে আইটিপি গুলো আছে, সেখানে যে বিশেষ আইনে নেগোসিয়েশনের বিষয়টা, যে নেগোসিয়েশনের মাধ্যমে সেখানে দরপত্র বা তাদেরকে কাজ দেওয়া হতো, সেটা ফর এ সার্টেন টাইম, বাট এটা কেন এখনো কন্টিনিউ করা হচ্ছে? কেন সেখানে ওপেন টেন্ডার হচ্ছে না, এবং কেন সেখানে সরকার আসলে ওপেন টেন্ডারের মাধ্যমে নেগোশিয়েট করে কেন কম মূল্যে যে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে তাকে বাছাই করতে পারছে না সরকার এখনো? মানে এখনো এই বিশেষ আইনটা কি প্রয়োজন আছে? দেন আমার লাস্ট কোশ্চেন হচ্ছে, অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে, আমি শেষ করি। স্যার এটা আমার লাস্ট প্রশ্ন। বঙ্গোপসাগরে আসলে আমরা যতটুকু জেনেছি যে বিগত কয়েক বছর ধরেই আসলে খনিজ ও জ্বালানি পাওয়া গেছে, বা ওখানে আমরা এক্সপ্লোর করছি। তো আমাদের ব্লু ইকোনমিকে আসলে স্ট্রং করার জন্য গভর্নমেন্টের আসলে কি কি স্টেপ আছে, বা ওখানে যে আমাদের এনার্জি সেক্টরে ভালো একটা ভূমিকা রাখতে পারে বে অফ বেঙ্গল? আমার অনেক রাত হয়ে গেছে, এখন আমি একটু শেষ করি, 10টা বেজে গেছে, আমার আধা ঘন্টা থাকার কথা ছিল। শিওর স্যার, থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল আমি স্যার আর একটা প্রশ্নের রিকোয়েস্ট আছে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়, আমাদের কলিগ, আপনি যদি অনুমতি দেন আমি প্রশ্নটি নিতে চাই। আমার মনে হয় আর প্রশ্ন নাই, এখানে সবই কভার করে যাবে, আর বিশেষ প্রশ্ন তো যাবো না, প্রায় 10টা বেজে গেছে। ঠিক আছে স্যার। আমার মনে হয় সিস্টেম লস যিনি যে উদাহরণ দিচ্ছেন 5-6%, এটা উন্নত বিশ্বের সিস্টেম লস। তো আমরা তো উন্নত বিশ্বে এখনো যাই নাই, তো ওইটা এখন আশা করা ঠিক? বাংলাদেশ এখন মাত্র মিডল ইনকাম কান্ট্রিতে ঢুকতেছে, তারপরও কোনো মিডল ইনকাম কান্ট্রিতে এখন যে অবস্থা আছে 9.1% সিস্টেম লস নাই, তার থেকে অনেক বেশি। বিএনপি সরকারের সময় আমাদের সিস্টেম লস ছিল 44%, প্রায় 44%। আমাদের এখন সিস্টেম লস হলো 9.1%। আমরা এত দূর নেমে আসছি। সো উন্নত বিশ্বের দিকে যখন আমরা যাব, তখন উন্নত বিশ্বের মতোই সিস্টেম লস তৈরি হবে, কারণ এখানে অনেক ইনভেস্টমেন্ট এখনো প্রয়োজন। কারণ এই সিস্টেমকে ডেভেলপ করতে গেলে, ট্রান্সমিশন সিস্টেমকে ডেভেলপ করতে, যেমন ঢাকা শহরে সিস্টেম লস কমাতে সমস্ত লাইন আমার আন্ডারগ্রাউন্ড যেতে হবে। এই আন্ডারগ্রাউন্ডে যেতে গেলে আমার $5 বিলিয়ন লাগে, $5 বিলিয়ন প্রত্যেকে পাবো। এটা আস্তে আস্তে তৈরি হবে। কালকে করলে আমার এই $5 বিলিয়ন যে আমি ইনভেস্ট করবো, সেটাও তো রিটার্ন আসবে না। তো এটা মাথায় রাখতে হবে যে আমি বললাম যে আমরা ফট করে লাভ দিয়ে আমরা এক্সাম্পল তৈরি করি সিঙ্গাপুর হয়ে যেতে চাই। সো এটা ঠিক না, এটা আশা করা ঠিক না। আমাদের সমকক্ষের যে ইনকাম লেভেল আছে সেই কান্ট্রি থেকে আমরা বেশি এগোচ্ছি কিনা সেটা আমাদের দেখা উচিত। এক, কুইক রেন্টাল কি আছে কি নাই সেটা হয়তো আপনারা জানেন। কুইক রেন্টাল আমাদের আস্তে আস্তে ফেজ আউট হয়ে যাচ্ছে, সো ওইটা নিয়ে মাথা কামানো নাই। কারণ এখনো আমাদের যে বেস লোড, আমরা যদি 20,000 মেগাওয়াটের কথা বলি বা 23,000 মেগাওয়াটের, এর মধ্যে 4,000 মেগাওয়াট আছে আমাদের ক্যাপটিভ পাওয়ার। ক্যাপটিভ পাওয়ার গুলো কি? ছোট ছোট জেনারেটর আছে ইন্ডাস্ট্রিতে, তারা গ্যাস নিয়ে চালায়। তো এই 4,000 মেগাওয়াট যদি বাদ দেই, তাহলে আমাদের কত থাকে? আমাদের 19,000 মেগাওয়াট থাকে। 19,000 মেগাওয়াটের মধ্যে 10% মেগাওয়াট, 10% অফ পাওয়ার আমাদের হাতে রাখতে হয়। কারণ এইটা 100 মেগাওয়াটের পাওয়ারে কিন্তু 90 মেগাওয়াট আমরা পাবো, বাকি 10% আমাদের ফ্রিকোয়েন্সি ব্যালেন্সের জন্য রাখতে হয়। এটা টেকনিক্যাল ব্যাপার, অনেকে জানে না, যারা বিশেষজ্ঞ তারা মনে করেন 100 মেগাওয়াটে 100 মেগাওয়াট চালাইতে হবে। অ্যাকচুয়ালি ইট উইল ফেল, ফ্রিকোয়েন্সি আপ এন্ড ডাউন তখন করানো যাবে না। আর একটা বিষয় হলো, কারণ আমাদের এখানে সাংঘাতিক ভাবে ফ্রিকোয়েন্সি উঠানামা। আরেকটা বিষয় হলো বেস লোডটা কি? বেস লোড হলো আমাদের মিনিমাম লোড, মাঝখানে কোন লোডটা আমরা কন্টিনিউ রাখবো, সেটা হলো বেস লোড। যদি আমার ক্যাপাসিটি এখন আছে 16 থেকে 17,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন,
আমাদের যে পাওয়ার প্ল্যান্ট আছে, অনেকে বলে ওভার ক্যাপাসিটি, অ্যাকচুয়ালি তা না। আমাদের কিছু রিডান্ডেন্ট ক্যাপাসিটি রাখতে হয়। ওই যে আমি বললাম 20 থেকে 25%। ভারতের মতো দেশ 100% রিডান্ডেন্ট ক্যাপাসিটি রেখেছে, 100% অতিরিক্ত বিদ্যুতের ক্যাপাসিটি বানায় রাখছে, যে কোনো সময় তাদের আপ এন্ড ডাউন ফল করতে পারে। আমেরিকার মতো কান্ট্রিতে প্রায় 150% ওভার রিডান্ডেন্ট, আমাদের মাত্র এখনো 22%। আমরা মনে করতেছি আমরা 25% বেশি রিডান্ডেন্ট ক্যাপাসিটি রাখবো না, এটা আমাদের উঠানামা করবে এই পাওয়ার। সেটা আমাদের রাখতেই হবে টেকনিক্যাল কারণ, এটা সব দেশের একটা রুলস হয়ে গেছে, যত বেশি রিডান্ডেন্ট থাকে তত বেশি। এখন রিডান্ডেন্ট আমরা কেন কম রাখতেছি তারা বলতে পারেন, আমেরিকার মতো কেন করতেছেন না? আমাদের ইনকাম তো আর আমেরিকার মতো না, বুঝতে হবে। সেই জন্য আমরা রিডান্ডেন্ট ক্যাপাসিটিটা কম রাখি। সবসময় মনে রাখতে হবে যে when you compare with উন্নত বিশ্বে, তার ইনকাম লেভেলটা কিন্তু বড় জিনিস। উই ক্যানট অ্যাফোর্ড দ্যাট লাক্সারি, ইউ শুড আন্ডারস্ট্যান্ড, এটা আমরা বুঝতে হবে। তো এখন বিষয়টা হলো যে এই জন্য আমরা বেস লোডটাকে এখন বাড়াচ্ছি। বেস লোড হলো যেটা আমাকে ইনস্ট্যান্ট কন্টিনিউ পাওয়ার। একটা কুইক রেন্টাল বা অয়েল বেস পাওয়ার প্ল্যান্ট কন্টিনিউ 24 ঘন্টা আমাকে পাওয়ার দিতে পারে না। কে কে দিতে পারে? নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিতে পারে, আমাদের কোল বেস পাওয়ার প্ল্যান্ট দিতে পারে, কন্টিনিউ গ্যাস থাকলে গ্যাস পাওয়ার প্ল্যান্ট দিতে পারে, এরা কন্টিনিউ পাওয়ার দিতে পারে। সো এই কন্টিনিউ পাওয়ার মতো বড় পাওয়ার প্ল্যান্ট গুলো এখনো আমাদের সম্পূর্ণভাবে আসে। আমাদের যখন রামপাল আসবে, আমাদের যখন পায়রা সম্পূর্ণভাবে চলে আসবে, মাতার বাড়ি চলে আসবে, আমাদের বেস লোড অ্যাকচুয়ালি 12,000 মেগাওয়াট। এটা আমাদের কন্টিনিউ পাওয়ার লাগবে। এর উপরে যা উঠানামা করবে আমাদের মনে করতেছি এখন আমাদের 12,000 মেগাওয়াট। এই 12,000 না পৌঁছানো পর্যন্ত আমাদের কিন্তু ছোট ছোট পাওয়ার প্ল্যান্ট কিছু রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি বন্ধ করে দিই কালকে, তাহলে কিন্তু এখানে আবার লস হয়ে যাবে। আমাকে আনইন্টারাপ্টেড পাওয়ার রাখার জন্য কিছু কিছু জায়গায় আমাকে এখনো রেন্টাল না, অয়েল বেস পাওয়ার প্ল্যান্ট ধরে রাখতে হচ্ছে। আমাদের এখনো অয়েল বেস পাওয়ার প্ল্যান্ট 30%। তার মানে এখন কিন্তু অয়েল বেস পাওয়ার প্ল্যান্ট আবার চালানো খুব সোজা, ইজি, মানে চিপার হয়ে গেছে। কারণ পৃথিবীতে তেলের দাম প্রায় 60% ড্রপ করে গেছে। সো এখন কুইক রেন্টাল ইজ মাচ চিপার, ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট। সো আমি এখন কি করতেছি, আমার বড় পাওয়ার প্ল্যান্ট গুলি করে ফেলতেছি এবং সেগুলি দিয়ে আমি সাপোর্ট দিচ্ছি ছোট পাওয়ার প্ল্যান্ট গুলি। আস্তে আস্তে প্রতি বছর আস্তে আস্তে রিটায়ার করি, প্রতি বছর আস্তে আস্তে রিটায়ার। সো আমরা যখন নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দিকে যাব, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যেতে আমাদের আরো 6 থেকে 7 বছর লাগে। এই 6 থেকে 7 বছর কিন্তু আমাকে ব্যালেন্সের মধ্যে থাকতে হবে। এটা একটা বিশেষ আইন কেন করা হলো, আমরা কিছু পাওয়ার প্ল্যান্ট টেন্ডার করেছি, সেখান থেকে আমরা যে প্রাইস পেয়েছি সেই প্রাইসের সাথে আমরা কম্পেয়ার করে আমরা বিশেষ আইন ব্যবহার করে দ্রুত আমরা ইনভেস্টমেন্ট নিয়ে আসি। ঠিক আছে, মনে করেন একজন আসছে বিদেশি, সে এসব বলতেছে আমি $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করি। তাকে যদি বলি ভাই তুমি টেন্ডারে যাও, ও তো পালাই যাবে, কোনো দেশ সেভাবে উঠতে পারে না। যাকে আমি অবশ্যই নিব ইনভেস্টমেন্ট, তখন আমি বলছি যে তুমি যদি ইনভেস্টমেন্ট করো তাহলে তোমাকে আমি এই ট্যারিফ দিব, কারণ আমি টেন্ডারে এই ট্যারিফ পেয়েছি, সুতরাং একটা ম্যাচ করতে হবে। উনি যদি বলছে যে হ্যাঁ আমি ম্যাচ করবো, তখনই আমরা বিশেষ আইন। সো সেখানে বেশি দিচ্ছি বা তার থেকে বেশি দিচ্ছি কোনো স্কোপ নাই। সবচেয়ে বেশি সুবিধা হলো বিশেষ আইনের কোনো প্রজেক্ট নিয়ে এখনো কোয়েশ্চেনেবল হয়, এই জন্য আমরা দ্রুততার সাথে আসতে পারছি, খুব দ্রুত আসতে পারছি। আমি যদি টেন্ডারের প্রসেসে যেতাম তাহলে 5,000 মেগাওয়াট বানাতে গেলে আমাকে আরো 15 বছর লাগবে। ঠিক আছে, আরেকটা বিষয় আসছে এখানে, সেটা হলো বঙ্গোপসাগরের ব্লু ইকোনমি। বঙ্গোপসাগরের আমরা যে জায়গা পেয়েছি সেটাতে পাওয়ার এবং এনার্জিতে কি সাপোর্ট দিচ্ছে। আমাদের যে ব্লক তৈরি করা হয়েছে সেই ব্লকে আমাদের গ্যাস আছে কিনা, সেখানে আমরা ইনভেস্টমেন্টের জন্য আমরা অনেক কোম্পানি আমাদের এখানে পার্টিসিপেট করেছে। সাগরে ডিপসিতে যারা পার্টিসিপেট করে তাদের একটা নিজস্ব ইনভেস্টমেন্ট করতে হয়। ওয়ার্ল্ড মার্কেট যখন গ্যাসের দাম কমে যায়, ইনভেস্টমেন্ট নিয়ে তারা চলে যায়। ওয়ার্ল্ড মার্কেট যখন গ্যাসের দাম বেশি থাকে, তখন আবার ইনভেস্টমেন্টে তারা নিয়ে আসে। ইটস এ রিস্ক ইনভেস্টমেন্ট ডিপসিতে। সো যারা আসবে তারা তো তাদের টাকা উঠবে কিনা সেটা চিন্তা করে। এখন যখন দেখে যে বাংলাদেশে এখানে আছে কি নাই, এটার তো কোনো সম্ভাবনা নাই, আপনার কাছে কোনো সায়েন্টিফিক রিপোর্ট নাই যে কিছু আছে। সো আগে আমরা এখন কি করলাম, আমরা এখন সার্ভে করার জন্য দেওয়া হয়েছে, এটা মাল্টি ক্লায়েন্ট সার্ভে বলা হয়। এখন এই মাল্টি ক্লায়েন্ট সার্ভে শুরু হলে 2-2.5 বছর লাগবে। সার্ভে হওয়ার পরে একটা সামান্য 30 to 40% একটা এসুরেন্স পাওয়া যাবে যে কিছু সম্ভাবনা আছে। তখন সেই ব্লকে তখন আমরা টেন্ডার করব। টেন্ডার করলে পরে তখন যারা ইনভেস্টমেন্ট করতে চায় তারা আসবে। আবার যদি ওয়ার্ল্ড মার্কেটে যদি দেখে যে গ্যাসের দাম কমে গেছে, এখন যেমন কম, তখন কেউ আসবে না এখানে। কারণ তারা যারা এখানে ইনভেস্টমেন্ট করে গভীর সমুদ্রে, এরা হাইলি রিস্কে যায়। কারণ চুক্তিটা হয় কিরকম ভাবে, তারা যদি গ্যাস পায় তাহলে আমাদের সাথে শেয়ার করবে,
আর যদি গ্যাস না পায় তাহলে তাদের পুরো টাকাটাই লস। এই চুক্তিতেই যেতে হয় পিএসসি চুক্তি। এই কারণে আমাদের গভীর সমুদ্রে আমাদের যাওয়াটা খুবই রিস্কি। এখন আমরা চেষ্টা করতেছি যত দ্রুত আমাদের মাল্টি ক্লায়েন্ট সার্ভে আমরা শেষ করব তত দ্রুত আমরা টেন্ডারে যেতে পারবো। টেন্ডারে যদি আসে, যেমন আমরা মিয়ানমারের বর্ডারের সাথে যে ব্লকগুলো আছে এগুলো আমরা দিয়েছিলাম প্রথমে, তারা আসছে, তারা সার্ভে করছে, তারা টাকা ইনভেস্ট করছে, কিন্তু দেখে যে পরিমাণ গ্যাস আছে সেটা উঠাতে গিয়ে খরচ করবে আর আমাদের যে রেট দিব সেটা তাদের পোষায় না, তারা চলে গেছে। আবার এখন দেউকে দিছি আমরা, দেউকে বলছি যে ভাই তোমরা করো। দেউ কারণ অপরদিকে মিয়ানমারে তারা গ্যাস পেয়েছে, সেখান থেকে তারা গ্যাস উঠাচ্ছে। মিয়ানমারে গ্যাসের যে ভ্যালু, আমরা সেই ভ্যালু যদি এখানে দেই সেটা আমাদের কোনো মতে লাভবান হবে না, কারণ মিয়ানমার তার গ্যাস উঠায় তারা বিক্রি করে ফেলছে চায়নার কাছে পায়। তাদের কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট না, সুতরাং তারা মনে করে না যে দামই পাইছে সেই দামটাই তাদের কাছে উত্তম। আমাদের তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট, আমাদের তো পাবলিক। এই যে আমি জবাবদিহি করতেছি, এই জবাবদিহি মিয়ানমার সরকারকে করতে হয় না, ঠিক না? এই জবাবদিহি আমাকে তো করতে হবে পার্লামেন্ট থেকে, ভাই তুমি দিছো কেন এই জবাব। সো আমাকে তো দুদিকে চিন্তা করতে হবে, আমার যেন উইন উইন সিচুয়েশন থাকে। তো নাহলে তো আমি দিতে পারতাম, ভাই কেউ বলতো ভাই তুমি যে দামে উঠাও না, গ্যাস উঠাও আর নিয়ে যাও, যেটা করছেন মিয়ানমার, সেই জায়গাটাতে আমরা যেতে পারি না। সো আমরা বলতে পারছি যে তুমি যদি গ্যাস পাও, সেই গ্যাসের যদি আমাদেরকে আগে অফার দিবা, আমরা নিব। আমরা যদি না নেই সেই গ্যাস তুমি বাইরে বেচতে পারো। তো সেই অপরচুনিটি দিয়েছি, তারপরও এখন ডেউ থাকতে চাচ্ছে না, বলতেছে না ভাই এটা কস্টলি হয়ে যাচ্ছে আমাদের। সো আমাদের ডিপসিতে আমরা চেষ্টা করলি এই ডিপসি থেকে 1200 মিটার নিচে, 1200 মিটার নিচে চিটাগাং পোর্ট হলো ডেপ কত 9 মিটার, আর ডিপসির হলো 1200 মিটার নিচে। সেই 1200 মিটার থেকে গ্যাস উঠায় এই আমাদের 350-600 কিলোমিটার পাইপলাইন করে সমুদ্রের তল দিয়ে আমাদের ফিল্ডে আনবে। তাদের তো দেখতে হবে যেটা আমার পোষাবে কিনা। আমি যে গ্যাসের দাম দিচ্ছি এখন নিচ্ছি আপনাদের কাছ থেকে, আদৌ কি এই টাকা দিয়ে ওই গ্যাস দিলে পরে সুবিধা হবে কিনা, এইটাও তাদের কাছে বুঝতে হবে। তো এই কারণে অনেক কিছু ক্যালকুলেশন আছে যার কারণে হয় না। সো আমরা একটা টেন্ডার দিব যখন আমাদের সার্ভে হবে। আমরা মনে করতেছি এই 3টা ব্লক আমাদের আগে দাও দিয়েছি আমরা মিয়ানমারের বর্ডারের পাশে, ওই সাইডে গ্যাস পাওয়া গেছে। তারপরও তারা মনে করতেছে যে এই গ্যাসে উঠালে পরে আমাদের জন্য যে আমাদের প্রাইস সেটা হয়তো পোষাবে না, তাদের সাথে আমাদের এখনো নেগোসিয়েশন চলতেছে। আর বাকি যে ব্লক আছে সেই ব্লকগুলিকে আমরা সার্ভে করার জন্য অলরেডি আমরা ঠিক করেছি কন্ট্রাক্টর টেন্ডারের মাধ্যমে। তারা শুরু করলে কাজ, সার্ভে করার পরে সেই কাজের রেজাল্ট দেখে আমরা টেন্ডার, ঠিক আছে স্যার? আমরা শেষ করতে পারি। স্যার 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা স্যার পরবর্তীতে যখন আমাদের যে করোনা পরিস্থিতি এখান থেকে আমরা মুক্তি পেলে আপনাকে স্যার আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দাওয়াত। আমরা শিওর যে আপনি বাখরাবাদ বা এখানে যেহেতু গ্যাসের প্ল্যান্ট আছে এবং অথবা যে কোনো কারণে অথবা আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভ্রমণের জন্য আসবেন স্যার। এই পর্যায়ে আমরা শেষ করব। শেষ করার আগে স্যার আপনি যদি আমাদের উদ্দেশ্যে বা আমাদের শিক্ষার্থী যারা আছে, আমাদের কলিগ আছে, আমাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তারপর আমরা শেষ করতে পারি। আমি একটা জিনিস লক্ষ্য করি সবাইকে, যে একটু ডেপথ নলেজ সবাই কম, মানে ডেপথে যায় না আমাদের দেশের। আমি মনে করি যে এগুলি ব্যাপারে যদি জানতে হয় নিজের দেশে, আমাদের অনেক রিসার্চ রিপোর্ট অনলাইনে আছে, আমাদের যে ওয়েবসাইট গুলোতে আছে সেখানে যেতে পারে, সেখানে বিভিন্ন সময় ডেভেলপমেন্ট গুলো আছে সেগুলি দেখতে পারে, এবং আমার পেজে বা আমার সাথে যোগাযোগ করতে পারে। অনেক বাইরের থেকে অনেক রিসার্চ করে ছেলেমেয়েরা আমাদের কাছে কিন্তু পাঠায় এবং রিপোর্ট তারা চায় কি ধরনের জিনিস হচ্ছে। আমাদের দেশ একটা চ্যালেঞ্জিং কান্ট্রি, আমাদের দেশে ক্যালামিটি, ন্যাচারাল ক্যালামিটিটা অনেক বেশি। সো সেইখানে ডেভেলপমেন্ট করা আর বিদেশের সাথে তুলনামূলকভাবে আমরা খুব জাম্প করে থাকি। আমাদের দেশের ইটস এ ইউনিক কালচার, ইটস এ ডিফারেন্ট ক্লাইমেট সিচুয়েশন, সো হিউজ ডেন্স পপুলেশন। সো এই দেশে প্ল্যানিং করে এগোনো ইজ ভেরি ভেরি হাইলি চ্যালেঞ্জিং। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপরে আমাদের এই যে একটা সমস্যা দেখা গেল এখন কোভিড-19, গার্মেন্টসের এক্সপোর্ট কমে যাবে ভবিষ্যতে। এখন সবকিছুর মধ্যে আমাদের রেমিটেন্স কমে যাবে বাইরে, অনেকে চাকরি থেকে বিচ্যুত হবেন। এই কারণে অলরেডি শুরু হয়ে গেছে, এটা এফেক্টটা হয়তো আরো 3-4-5 মাস। এখন এই যে গ্রোথের মাঝে যে একটা বিভিন্ন বাধা আসলো, সরকারকে কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ মোকাবিলার মধ্যে ফেলে দিয়েছে, কিভাবে আমরা বেরোবো এসব বিষয়। তো আমার কাছে মনে হয় যে এগুলো নিয়ে কিন্তু একটা সরকারকে এগোতে হয়।
তো এই বিষয়গুলো কিন্তু অনেক বড় বিষয়, যে হঠাৎ করে একটা ঘরে বসে ডিসিশন নিলাম, আর আমি হঠাৎ করে বললাম, কালকে হয়ে গেল, আর সে হঠাৎ করে টেলিভিশনের টক শোতে বললো, কেন এরকম পরিবর্তন হয় না? তা কিন্তু না। যখনই কোনো সিদ্ধান্ত সরকারের থেকে না হয়, তার পিছনে বুঝতে হবে যে অনেক বড় একটা রিসার্চ এখানে কাজ করতেছে। সেই জন্য এই সাকসেসটা। পদ্মা সেতু নিজেদের অর্থে করব, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বলছেন, উনি নিশ্চয়ই জানতেন যে তার আগামীতে ডেভেলপমেন্ট কি হবে, কোত্থেকে টাকাটা আসবেন, কিভাবে দিতে পারবেন। তো এই সাহস যাদের থাকে, এই কারণেই তারা লিডার হয়। তো আমি মনে করি যে আপনাদের মধ্যে এই লিডারশিপের ক্যাপাবিলিটিটা আপনারা তৈরি করেন, আগামী ভবিষ্যতের নেতৃত্ব আপনারা। এই আশা ব্যক্ত করে আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আরো ধন্যবাদ দিতে চাই যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটি সফল করার জন্য নীলমণি দা এবং রশিদ আল মামুন, তারা আমাদেরকে অনেক হেল্প করেছে, তাদেরকেও ধন্যবাদ। এবং সর্বোপরি ধন্যবাদ দিতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল কলিগ যারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এই অনুষ্ঠানগুলোকে বারবার আপনাদের সামনে তুলে ধরার জন্য। স্যার আমরা এখন আমাদের অনুষ্ঠান শেষ করে দিতে পারি। স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা এখন শেষ করে দিচ্ছি, সবাই এখন আমরা মিটিং থেকে বের হয়ে যাব।